রেটিকুলাম। প্রথম অঙ্গটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো গত ক্লাসে শুধুমাত্র আমরা লাইসোসোম পর্যন্ত পড়েছিলাম। তা আমরা সবাই জানি লাইসোসোমটা কি ছিল বলতো। লাইসোসোমটা হচ্ছে আচ্ছা আচ্ছা তো লাইসোসোমটা কি ছিল বলতো। লাইসোসোমটাকে পড়ছিলাম হচ্ছে আমরা কোষের আত্মঘাতী থলিকা হিসেবে। এটার কারণটা কি ছিল, লাইসোসোমকে আমরা কেন আত্মঘাতী থলিকা পড়েছিলাম? কারণ ছিল লাইসোসোমের ভিতরে অনেক এনজাইম আছে, অনেক কি আছে, অনেক ধরনের এনজাইম আছে। আর এই এনজাইম গুলা কি ছিল, এই এনজাইম গুলাকে আমরা স্পেশাল একটা নামে বলতাম। সেই স্পেশাল নামটা কি ছিল, এটাকে আমরা বলতাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। কি নামে বলতাম? হাইড্রোলাইটিক এনজাইম। এখন এই হাইড্রোলাইটিক এনজাইম বলতে এখানে কিন্তু একটা এনজাইমকে বুঝাচ্ছি না আমরা, এখানে অনেক ধরনের অনেকগুলা এনজাইম আছে, অনেক ধরনের অনেকগুলো এনজাইম আছে। দেখো যদি লাইসোসোমটা আমরা যদি ছবি আঁকছিলাম গতকালকে যেটা, ওকে আচ্ছা এখন সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু জানাও। সাউন্ডটা আমাদের এখন আশা করি সবার কাছে ঠিকঠাক যাচ্ছে। আর ভিডিও কোনো জায়গাতে ইস্যু হচ্ছে কিনা সেটা একটু জানাই দাও। আশা করি এখন ঠিকঠাক আছে, আমরা জিনিসটা সলভ করছি, তো আপুকে একটু জানাই দাও। আচ্ছা এখন ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। তো সবাই এখন ক্লাসে একটু মনোযোগ দাও। ওকে তো আমরা লাইসোসোমটা পড়ছিলাম, লাইসোসোমটা কি পড়ছি, এর ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম আছে। লাইসোসোমটা উৎপত্তি কোথা থেকে ছিল বলতো? লাইসোসোমটা উৎপত্তি হয়েছে, আমরা কিন্তু ওই যে একদম শুরু থেকে নিউক্লিয়াস থেকে শুরু করছিলাম। নিউক্লিয়াসের ভিতরে কি হয়েছিল বলতো? নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আমাদের ছিল কি, নিউক্লিয়াসের ভিতরে আমাদের একটা জেনেটিক বস্তু ছিল। সেই জেনেটিক বস্তুটা কি, সেটা ছিল হচ্ছে ডিএনএ, ডাবল সূত্রক। এই ডিএনএটা থেকে কি হয়েছে, ট্রান্সক্রিপশন হয়েছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে কি হবে, ডিএনএ থেকে আমাদের তৈরি হবে আরএনএ। তো অবশ্যই আরএনএ এর ভিতরে আমার কি আছে, আরএনএ এর যে কম্পোনেন্ট গুলা ছিল, আরএনএ এর যে নিউক্লিয়ার বস্তুগুলা ছিল, এগুলা যাবে কোথায়, নিউক্লিয়াসের সাথে কিন্তু আমাদের লেগে আছে আজকের যে অঙ্গাণুটা পড়বো কি, আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে আরএনএটা আছে, এই আরএনএটা গিয়ে আমার আরএনএ এর ভিতরের যে নিউক্লিয়ার বস্তুগুলা আছে তারা কি করবে, তারা হচ্ছে এই আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গিয়ে লাগবে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোথায় গিয়ে লাগতো, আমি কিন্তু পড়াটা রিক্যাপ করতেছি, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোথায় গিয়ে লাগে, এটা হচ্ছে এই যে তার গায়ে রাইবোজোমটা আছে, রাইবোজোমের মধ্যে গিয়ে লাগতেছে। পরবর্তীতে এটা হচ্ছে কয়েকটা স্টেপ মডিফিকেশন হবে। এই মডিফিকেশন হয়ে পরবর্তীতে এখানে কি হয়ে যাবে বলতো, একটা প্রোটিন পেয়ে গেছি আমি, একটা প্রাইমারি প্রোটিন পাইছি। এই প্রোটিনটা এখান থেকে সাই করে দৌড় দেবে, দৌড় দিয়ে যাবে কোথায়, দৌড় দিয়ে যাবে হচ্ছে আমার গোলজি বডিতে। তো গেল গোলজি বডিতে, গোলজি বডিতে গিয়ে সে হচ্ছে আবার কিছু মডিফিকেশনের মধ্যে যাবে, আবার কিছু মডিফিকেশনে যাবে। এই প্রোটিনটা ওইখানে গিয়ে কি হবে, প্যাকেট হয়ে যাবে। প্যাকেট হইলো, তারপরে যদি আবার এই কোষের ভিতরে সে যদি অবস্থান করে, তখন সেটা কি, সেটা হচ্ছে লাইসোসোম। এই লাইসোসোমটারে আমি কাটলাম। আমরা কিন্তু পড়ছিলাম যে লাইসোসোম কখনো কি থাকে না, অবিভক্ত অবস্থায় থাকে না। গতকালের ক্লাসটা তো হয় নাই। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, একটা তথ্য ছিল, সেটা হচ্ছে লাইসোসোম কখনো অবিভক্ত অবস্থায় থাকে না। এটার কারণটা কি, এটার কারণটা ছিল হচ্ছে তার হাইড্রোলাইটিক এনজাইমটা। কারণ এটার ভিতরে অনেক ধরনের এনজাইম গুলা ছিল। আমরা কিন্তু কয়েকটা এনজাইমের নামও পড়ছিলাম গত ক্লাসে। নিউক্লিয়েস ছিল, লাইপেস ছিল, তাই না? তো ওই নিউক্লিয়েস, লাইপেস এরা কি করে, এরা হচ্ছে আমার এক একটা করে সিলেক্টিভ কিছু জিনিসকে ভেঙে ফেলে। এখন সিলেক্টিভ জিনিসগুলাকে যে তারা ভাঙতেছে, যেমন লাইপেসটা কি ভাঙে, লাইপেসটা হচ্ছে ডিএনএ আরএনএ কে ধ্বংস করে দেয়। নিউক্লিয়াসটা হচ্ছে ডিএনএ আরএনএ কে নষ্ট করে দেয়। লাইপেস কি করে, লাইপেস হচ্ছে আমাদের লিপিডকে ভেঙে দিবে। প্রোটিয়াস কি করে, প্রোটিনকে ভেঙে দিবে। তাহলে কোষের ভিতরে তো আমার এগুলা দরকার, তাই না, কোষটাকে সুস্থ থাকার জন্য। ওই এনজাইম গুলা কি করে, তারা হচ্ছে ওই বস্তুগুলা কি নষ্ট করে দেয়, যার কারণে আমার কোষটাই নষ্ট হয়ে যায়। এই জন্য এই লাইসোসোমটাকে আমরা কি করি, প্যাকেট অবস্থায় রাখি। আর সেই প্যাকেটটা কি করে, এটা করে হচ্ছে আমাদের এই গোলজি বডি। এই জন্য গোলজি বডিকে কি বলা হয়, কোষের প্যাকিং হাউস বলা হয়। আর যে
বিষ আছে। বিষ বলতে কি বুঝতেছি আমরা? হাইড্রোলাইটিক এনজাইম গুলাকে বুঝতেছি। ওই এনজাইম দিয়ে, এই জন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আত্মঘাতী তুলিকা। তো এটা হচ্ছে আমাদের গত ক্লাসের কনসেপ্ট ছিল। তো ওই পড়াটা কি আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাব। আমার মনে হয় যারা গোলজি বডি পড়ছো, যারা হচ্ছে লাইসোসোমটা পড়ছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আজকের দিনে এসে তাদের কাছে পানি ভাত থাকার কথা। কারণ সেম কথাগুলাই কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে রিপিট করতেছি। কারণ এই কথাগুলো তোমাদের মাথায় যেতে ঢুকে যায়। একটা ছবি, এই ছবিটা আমি এখনো পর্যন্ত 4 বার রাখছি, যাতে করে প্রসেসটা তোমরা বুঝতে পারো। এবং যদি তোমাদের কিন্তু একটা কমন জিনিস থাকে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, যদি আমরা এই প্রসেসটা ফলো করি, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আঁকতে আমাদের আর কোনো টেনশন থাকার কথা? ট্রাস্ট মি, আপু মেডিকেলে পড়ি, তবুও আপুরে এখনো পর্যন্ত এই কোষ আঁকতে হয়, প্রাণী কোষ বসে বসে আঁকতে হয়। এর চেয়ে ডেঞ্জারাস জিনিস আর কিছু হইতে পারে না। তো দেখো, এখন থেকে তোমরা কিন্তু জিনিসগুলোকে সিকোয়েন্সিয়ালি, অনেকেই পারো, আবার অনেকে পারো না, যারা হচ্ছে আপুর মতো অলস মানুষ তারা পারো না, কিন্তু সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে দিয়ে কিন্তু আমি একটা কোষকে সাজায় ফেলতে পারি। কোষের মধ্যে কয়েকটা অঙ্গাণুই থাকে, সে অঙ্গাণুগুলাকে দিলে, আর যে অঙ্গাণুগুলা যেখানে ছড়ায় আছে সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় আছে, সহজ। ওকে, তো দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি আসি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? এটা হচ্ছে একটা জাল। এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে অন্ত। এন্ডো শব্দের অর্থ কি? এন্ডো শব্দের অর্থ হচ্ছে অন্ত। অন্তঃপ্লাজমিক জালিকা। আমার প্লাজম কি বলতেছি আমরা, হচ্ছে একটা জালিকার মতো জিনিস, সাইটোপ্লাজমের ভিতরে একটা জালিকার মতো জিনিস, একটা কি আছে, জালের মতো কিছু জিনিস আছে, দেখলেই বোঝা যাচ্ছে কিছু জালের মতো কিছু জিনিস, যেটা আমার সাইটোপ্লাজমের ভিতরে অবস্থান করতেছে। সেটারে আমি কি বলতেছি? সেটারে বলতেছি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেটারে কি বলতেছি? সেটারে বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমিক জালিকা। এই বাংলা জিনিসগুলো যাতে একটু মাথায় থাকে, বাংলা ইংলিশ দুইটাই যাতে মনে থাকে, শুধু বাংলা না, যাতে অন্তঃপ্লাজমিক জালিকা আসলে আমি এটা না চিনি, এরকম অবস্থা না হয়। জালিকাকে আমরা কি বলি ইংলিশে? রেটিকুলাম বলতেছি। রেটিকুলাম, রেটিকুলামটা দিয়ে আমরা জালকে বুঝাইতেছি এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমিক বলতে হচ্ছে অন্তঃপ্লাজমীয়, মানে সাইটোপ্লাজমের ভিতরে একটা জালের মতো একটা অঙ্গাণু আছে, সেটাকে আমি কি বলছি? সেটাকে বলতেছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অঙ্গাণু আর অঙ্গ, এই দুইটার পার্থক্য কি? তোমরা আমার বায়োলজিতে কেউ আজ পর্যন্ত ক্লাস নোট সাবমিট করো নাই, সেটা নিয়ে আপু খুবই খুবই হতাশ যে তোমরা কেন ক্লাস নোটটা সাবমিট করো নাই। কিন্তু যারা ক্লাস নোট সাবমিট করবা তাদের জন্য একটা টাস্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে কি, সবার জানা থাকার কথা, কারণ এটা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। সেটা হচ্ছে অঙ্গ ও অঙ্গাণুর পার্থক্য। অঙ্গাণুর পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কি, এটা হচ্ছে আপুকে জানাইবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের পড়াতে ব্যাক করি। তো এই যে অন্তঃপ্লাজমিক জালিকা বা সাইটোপ্লাজমের ভিতরে আমার একটা জালের মতো জিনিস আছে, এই জিনিসটা কে দেখছে? সর্বপ্রথম কে দেখছে বলতো? সর্বপ্রথম দেখছে হচ্ছে আমাদের কেইথ পোর্টার নামক একজন বিজ্ঞানী। তাহলে কে আবিষ্কার করছে? কেইথ পোর্টার। কেইথ পোর্টার হচ্ছে, তার একজন সঙ্গী ছিল, দুইজন সঙ্গী ছিল, অ্যালবার্ট ক্লট আর ফুলারম্যান। তাদেরকে সাথে নিয়ে তিনি কি করছে? তিনি হচ্ছে এই জিনিসটা প্রত্যক্ষ করছে কোথায়? মুরগির ভ্রূণীয় কোষে। কোথায়? তিনি দেখছে হচ্ছে মুরগির ভ্রূণীয় কোষে। আমাদের মাথায় মুরগি দেখলে মাথায় আসে কি? মুরগিটারে ধরবো, কাটবো, এটারে হচ্ছে কয়েক ফালি করবো, অথবা হচ্ছে এটারে গ্রিল করবো, নয়তো হচ্ছে আমি এটারে ভাইজা ফ্রাই করে খেয়ে ফেলবো, তাই তো? কিন্তু দেখো বিজ্ঞানীদের মাথায় কি আসে? সে একটা মুরগি দেখছে, তার মাথায় আসছে এটা নিয়ে আমি গবেষণা করি। ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট ভার্সেস বিজ্ঞানী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এটাই। সাধারণ মানুষের মাথায় খাবার ঘুরে, আর তাদেরকে মাথায় কি ঘুরে? খাবারটা দেখে সেটাকে আমি কিভাবে প্রসেস করে আমি আরো মানে ভালো কাজ করতে পারি, মানে তোমাদের পড়া বাড়াইতে পারি আর কি। নিজেরা তো বদলা নিতে পারবা যে বিজ্ঞানীরা তোমাদের পড়া বাড়াই দিছে, তাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমরা তাদের জন্য পড়া বাড়াইতে থাকবা, কারণ তাদের একটা আবিষ্কারই তো তোমাদের কাছে পড়া হয়ে আসতেছে, তাই না? আচ্ছা,
তো তিনি কি করছে, তিনি হচ্ছে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবিষ্কার করছে। তাহলে এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন জানলাম, একটা হচ্ছে বিজ্ঞানী কেইট পোর্টার, মেইন আবিষ্কারক কেইট পোর্টার, কিন্তু তার সাথে দুজন সহযোগী ছিল। সেই সহযোগী কারা, একটা হচ্ছে অ্যালবার্ট লট আর একটা হচ্ছে ফুলারম্যান। তারা দুইজন হচ্ছে ওনাকে সাহায্য করছে। এখন কিসে সাহায্য করছে, একটা মুরগির ভ্রূণের মধ্যে কি করছে, যাতে এই জিনিসটা যা আছে সেটাতে আবিষ্কার করতে। কোথায় দেখছে, তাহলে মুরগির ভ্রূণীয় কোষে। যা লিখতেছি সেগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? যা লিখতেছি ততটুকু খেয়াল করো, ইনশাল্লাহ পরীক্ষাতে প্লাস অ্যাডমিশনে অতটুকুই তোমার লাগবে, অতটুকুতে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বেশি বইয়ের লাল পাতা নীল পাতাতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তো কেইট পোর্টার তিনি মুরগির ভ্রূণীয় কোষে হচ্ছে এটা সর্বপ্রথম আবিষ্কার করছে। এখন এই আবিষ্কার করে শুধু তিনি থামেন নাই, তিনি হচ্ছে এটার নামকরণও করছে। আমি কিন্তু বলছিলাম গত ক্লাসে যে আমাদের অল্প কিছু অঙ্গাণুর হচ্ছে আমার আবিষ্কারক কে, নামকরণ কে করছে, পাশাপাশি তাদের কি অপর নামগুলো আমাদের লাগবে। তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কত সালে করছে, নামকরণ করছে কত সালে, এটা হচ্ছে 1953 সালে। কত সালে, 1953 সালে। আমাদের ভাষা আন্দোলন হয়েছে 52 সালে। ভাষা আন্দোলনের 1 বছর পরে আমাদের কি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে? এবার মনে রাখতে পারো যে ভাষা আন্দোলনের 1 বছর পরে তারা হচ্ছে মুরগি ধরতে পারছে। মনে করো ভাষা আন্দোলনের সময় মুরগি দৌড় দিছে, ওই মুরগিকে তারা 1 বছর পরে ধরতে পারছে, ধরে তারপরে তারা হচ্ছে এটার উপরে গবেষণা করছে। আচ্ছা, তো গেল। এখন আমাদের আরেকটা জিনিস কি করতে হবে, আমাদের এখানে লেখা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছে বিজ্ঞানী কেইট পোর্টার, তারা হচ্ছে তার সঙ্গীর সাথে যকৃত কোষে কার মুরগির ভ্রূণীয় কোষে হচ্ছে সর্বপ্রথম এটা আবিষ্কার করছে। পাশাপাশি হচ্ছে কি এর উৎপত্তি কোথায় হবে, সাইটোপ্লাজমীয় ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি বা কোষ ঝিল্লি হইতে অবস্থান কই কই থাকবে, এটা হচ্ছে যকৃত, অগ্নাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি যেহেতু আসছে তার মানে বহিঃক্ষরা গ্রন্থিও আসছে, তাই না? এখন আপুকে একটা জিনিস একটু কমেন্ট করে জানাও যে আমাদের যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা এই দুইটা বৈশিষ্ট্য সহ আমরা কিছু গ্রন্থি বলি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কোনটা কোনটা সেটা আপুকে একটু কমেন্ট করে জানো, দেখি কারা কারা পারো। মুরগির যকৃত তো আবিষ্কার করছিল, হ্যাঁ মুরগির যকৃত কোষে আবিষ্কার করছিল বিজ্ঞানী কেইট পোর্টার এবং অ্যালবার্ট লট। তারা হচ্ছে মুরগির ভ্রূণীয় কোষ প্লাস যকৃত কোষ দুই জায়গাতে এটা আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? তারপর কোয়েশ্চেনটার আনসার করো যে মিশ্র গ্রন্থি কোনগুলা। মিশ্র গ্রন্থির কয়েকটা নাম বলো দেখি, মিশ্র গ্রন্থির নাম বলো দেখি। যে আমরা মেইনলি মিশ্র গ্রন্থি বলতে কাদেরকে বুঝি, যারা হচ্ছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা এই দুইটাই হয়, এই দুইটা বৈশিষ্ট্যই যাদের মধ্যে আছে। মিশ্র গ্রন্থির নাম আমরা যারা জানি একটু দ্রুত জানাই যে কোনটা কোনটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কোনগুলো আমরা কি জানি? জানলে হ্যাঁ বলো, আর নয়তো না জানলে না বলো। মিশ্র গ্রন্থি কোনগুলা? মিশ্র গ্রন্থি, আচ্ছা এটাকে আমরা মনে রাখতে পারি মহাশয় দিয়ে। এটাকে দিয়ে কি দিয়ে মনে রাখতে পারি? এটাকে মনে রাখতে পারি হচ্ছে মহাশয় শব্দটা দিয়ে। মনে করো যে আমরা যদি বলি মহাশয়, মহাশয় বলতে আমরা কি বুঝি? খুবই গণ্যমান্য একজন ব্যক্তি, তাই না? বা যদি কাউকে আমি ব্যঙ্গ করতে যাই তখন হচ্ছে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। এখন এখানে এই মহাশয় শব্দটাকে দিয়ে আমরা যখন বলতে যাব তখন হচ্ছে একটু ব্যঙ্গ করেই বললাম যে ধরো তুমি কোথাও একটা দেরি করে গেছো তোমার কলেজে, তখন তোমার টিচার মনে করো ফার্স্ট পিরিয়ডের যে টিচারটা আছে উনি তোমাকে দেখলে বলবো আচ্ছা আসেন। দেখবা ফার্স্ট পিরিয়ডে কেউ লেট করে গেলে তার প্রতি টিচারদের অ্যাপ্রোচটা কিরকম হয়, আচ্ছা স্যার হচ্ছে তোমাকে সালাম দিবে, তুমি সালাম দেওয়ার আগে দেন সালাম দিবে, তোমাকে স্যার বলে সম্বোধন করবে, স্যার আসেন আপনারই বাসা আপনার মানে তোমাকে মেহমান টাইপের আপ্যায়ন করবে, তোমাকে রুমে নিবে, তারপরে দাঁড় করায় রাখবে। কপাল খারাপ থাকলে কানে ধরেও দাঁড় করাইতে পারে, বুড়া বয়সে কানে ধরে দাঁড় করাবে না অবশ্য, কিন্তু তখন ওই দিন কি করবে তোমাকে এই আপ্যায়নটা করে নেওয়ার পরে কি সেই তুফানের উপর দিয়ে নিবে। তো এই টাইপ বিহেভিয়ার গুলো হচ্ছে মহাশয় শব্দটার সাথেও হয়ে যায়। এখন এখানে একটা জিনিস মনে রাখার মতো, শয় শব্দটা লাস্টে যাদের আছে
তারা হচ্ছে মিশ্র গ্রন্থি। এখন দেখো শয় শব্দ কোথায় কোথায় আছে, আমরা তিনটা জিনিসের পিছনে কিন্তু আমরা শয় পাই। তিনটা জিনিস কি কি, আমরা তিনটা শয় লিখলাম। একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে অগ্নাশয় নাম্বার 1। দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে ডিম্বাশয়। দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে ডিম্বাশয়। দ্বিতীয়টা হচ্ছে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় যদি থাকে তাহলে অবশ্যই শুক্রাশয়ও থাকবে। তাহলে এনারা হচ্ছে, এটাকে একটু চাপাই দিই, এরা হচ্ছে মিশ্র গ্রন্থি। এখন এদের সাথে আরেকজনও আছে, আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, সেটা কি, যকৃত। এটারও কি আছে, ওনারা হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থি কারা, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, আর কি, আর হচ্ছে যকৃত। এই শব্দগুলা মনে রাখো। এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষাতে কপাল খারাপ থাকলে ভালো থাকলে চলে আসতে পারে, যে পারো তার জন্য এটা বোনাস পয়েন্ট, যে পারো না তার জন্য হচ্ছে এটা মাইনাস পয়েন্ট। কিন্তু অ্যাডমিশনে এই প্রশ্নটা একদম মাস্ট বি, কোথাও না কোথাও একটা ভর্তি পরীক্ষাতে তুমি পেয়ে যাবা যে নিচের কোনটি মিশ্র গ্রন্থি বা নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়। তাই এই জিনিসটা নোট করে রাখো, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, আর কি, আর তাদের সবার লিডার যকৃত। ঠিক আছে, এটা মনে থাকবে তো ইনশাল্লাহ, তাই না? এটা সবার মনে থাকবে। ওকে, তারপরে দেখো আমাদের কি এটা রাসায়নিক গঠন, এটার মধ্যে কি আছে, প্রোটিন আছে আর লিপিড আছে। তাহলে আমরা জানলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমি কিছু প্রোটিন পাবো আর কিছু লিপিড পাবো। কি কি পাবো, কিছু প্রোটিন পাচ্ছি, কিছু লিপিড পাচ্ছি। প্রোটিনের পরিমাণটা কত, দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, কোষের ভিতরে যা থাকবে সব 100% করে থাকবে, সব স্বয়ং সম্পূর্ণ। 100 বলতে তো আমরা স্বয়ং সম্পূর্ণ বুঝি, সবকিছু তারা স্বয়ং সম্পূর্ণ থাকবে। তাইলে যদি আমি জানতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা উপাদান দিয়ে গঠিত, প্রোটিন আর লিপিড, তাইলে প্রোটিন যতটুকু আছে ততটুকু বাদে বাকিটুকু লিপিড থাকবে, তাই তো? এখন আমার কাহিনী হচ্ছে এখানে 100 মিল করতে হবে। তাইলে আমি গাঠনিক উপাদানটা জানবো, যে কোনো একটার একটা পার্সেন্টেজ মনে রাখবো। তাহলে প্রোটিনের পার্সেন্টেজ যদি আমি জানি 60 থেকে 70%, তাইলে 60 থেকে 70 গেলে 100 করতে কত লাগবে, 30 থেকে 40, তাই তো? তাহলে লিপিড কি, লিপিড হচ্ছে 30 থেকে 40%। এগুলো হচ্ছে খুবই সহজ জিনিস, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা এগুলা পারবো। এখন এর মধ্যে কিছু এনজাইম কিন্তু থাকে, এই এনজাইম গুলা কত ধরনের থাকতেছে, 15 ধরনের এনজাইম থাকতেছে। আচ্ছা, আমাকে বলতে পারবা লাইসোসোমের মধ্যে কয় ধরনের এনজাইম ছিল? এই যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো পড়ছিলাম, লাইসোসোমে হাইড্রোলাইটিক এনজাইম কতগুলা ছিল? আমাকে এটা একটু আনসার করো, যে লাইসোসোমে হাইড্রোলাইটিক এনজাইম কতগুলা ছিল, দ্রুত আনসার করো। ক্লাসে বসে বসে যদি পড়া মাথার উপর দিয়ে উড়ে যায় তাহলে সেই পড়ার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমার ক্লাসে প্রয়োজন নাই, কারণ তুমি নিজেরও সময় নষ্ট করতেছো আর এখানে কি মোবাইলের এমবি গুলাও নষ্ট করতেছো। আপুকে বলো যে লাইসোসোমে এনজাইম কতগুলা ছিল, লাইসোসোমে কতগুলো এনজাইম ছিল, দেখি কে আগে আনসার করতে পারে। লাইসোসোমে কতগুলো এনজাইম ছিল, লাইসোসোমে কতগুলা এনজাইম ছিল? হ্যাঁ, আমিনা জান্নাত বলছো 50টা, 40 থেকে 50। আমিনা বাদে আর কেউ পারি না। লাইসোসোমে 40 থেকে 50 ধরনের এনজাইম ছিল। যে হাইড্রোলাইটিক এনজাইমটা পড়ছি তার মধ্যে কয়েকটা তোমাকে নাম পড়াইছি, এর বাহিরেও আরো অনেক ধরনের এনজাইম থাকতে পারে, এটিপিএস থাকতে পারে, এডিপিএস থাকতে পারে, তারপর লাইপেস থাকতে পারে, প্রোটিয়েস থাকতে পারে, নিউক্লিয়াস থাকতে পারে, অনেক ধরনের এনজাইম থাকতে পারে, তাই না? তারপর হচ্ছে আমরা কি পড়ছিলাম, এটিপি ফসফেটেস পড়ছিলাম। ওই এটিপি ফসফেটেস কি করে, আমাদের হচ্ছে যে বোন টিস্যু গুলো আছে ওইগুলাকে ধ্বংস করে দেয়। তো ওই ধরনের এনজাইম গুলো সব মিলে কত ধরনের এনজাইম ছিল, 40 থেকে 50 ধরনের এনজাইম আমি লাইসোসোমের ভিতরে পড়তেছি। ক্লাস নোট কেমনে করব, ক্লাস নোট করবা, এই যে দেখো আমরা কিন্তু সেম একটা এনজাইমের কনসেপ্ট পেয়ে গেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এখানে। তাহলে এর আগে অঙ্গাণুটাই তো লাইসোসোম ছিল, তাই না? তাহলে এখানে একটা লাল দাগ দিয়ে এখানে লিখে রাখতে পারবে না তোমরা বইয়ের মধ্যে যে লাইসোসোমে কত ধরনের এনজাইম ছিল, 100 ধরনের। তাহলে জিনিসটা তো তোমার জন্য সুবিধা হয়। এখন এনজাইমের কাহিনী আর কই কই পাবা, সবগুলাই না এখানে লাগাই দিবা একটা স্টিকি নোট দিয়ে, এভাবে তো নোট হয়ে গেছে। এই বইটা ট্রাস্ট মি, এখন প্লাস তোমার অ্যাডমিশনের টাইমে এই বইয়ের বাদে আর কোনো সহায়ক বই তোমার লাগবে না। আচ্ছা,
তো এখন চলে আসি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদে। এখন প্রকারভেদ বলতে গেলে আমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মসৃণ, তাহলে মসৃণ থাকলে আরেকটা কি হবে, অমসৃণ। মসৃণ অমসৃণ, এখন এই মসৃণ অমসৃণ জিনিসটা কি, যার সাথে হচ্ছে রাইবোজোম থাকে সে হচ্ছে অমসৃণ, যার সাথে কি আছে, রাইবোজোম আছে। তো মনে করো আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবার একটা ছবি আঁকার চেষ্টা করি। মনে করি এটা হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যার গায়ে রাইবোজোম লেগে আছে, এই পাশে হচ্ছে আমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, নিউক্লিয়াসের সাথে হচ্ছে এটা যুক্ত আছে। এখানে কি আছে, এখানে হচ্ছে রাইবোজোম গুলা যুক্ত আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই পাশে রাইবোজোম যুক্ত আছে, রাইবোজোম কি ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো, তাই না, রাইবোজোম গুলা কি ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো। এই ক্ষুদ্র ক্ষুদ্র দানা যদি কোনো একটা জায়গার উপরে বসে থাকে তাহলে সেই পার্টটা কি মসৃণ হবে নাকি অমসৃণ হবে, সেটা কি সফট হবে নাকি রাফ হবে বলতো। রাইবোজোম যদি কোনো একটা তলে বসে থাকে বা কোনো একটা জায়গাতে, তুমি একটা রাস্তাতে যাইতেছো, হাঁটতেছো, সেই রাস্তার পুরোটার মধ্যে ইটের বা কি বলে যে ইট ভাঙা বিছানো আছে, তাহলে সেই রাস্তাটা কি তোমার জন্য মসৃণ হবে, হাঁটতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, সেটার মধ্যে কি অসুবিধা হবে নাকি সুবিধা হবে? কমেন্ট কি আমার কাছে অফ আছে নাকি তোমরা বলতেছো না কিছু? আমাদের হচ্ছে যেই পার্টে রাইবোজোম গুলা আমাদের লেগে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেই পার্টটাকে বলবো হচ্ছে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং সেটাকে কি বলতেছি, রাফ বলতে কি অমসৃণ বলতেছি। কিন্তু দেখো এই পাশটা যদি আমরা দেখি, এই পাশে কিন্তু কোনো রাইবোজোমের অস্তিত্ব নেই। তাহলে যেই পাশে রাইবোজোমের অস্তিত্ব নেই, কোনো কিছুই নাই, সেই পাশটাকে আমরা কি বলবো বলতো, সেটাকে বলবো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণটা কি বলতে পারি আমরা, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই তো। এখন এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি, দেখো আমরা কি জানি প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় বলতো। প্রোটিন ফ্যাক্টরি কার নাম, প্রোটিন ফ্যাক্টরির নাম হচ্ছে আমাদের রাইবোজোমের, তাই না। রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন ফ্যাক্টরি মানে কি, সেখানে প্রোটিন তৈরি হবে। প্রোটিন ফ্যাক্টরি মানে কি, সেখানে হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হবে। তাহলে তোমার যেই পার্টে রাইবোজোম আছে সেই পার্টেই প্রোটিন সংশ্লেষণ হবে, তাই না। তাহলে যেই পাশে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই পাশে রাইবোজোম লেগে থাকবে, সেটা মসৃণ বা অমসৃণ যেই পার্টে আছে সেই পার্টে আবার প্রোটিন সংশ্লেষণ হবে। সংশ্লেষণ শব্দের অর্থ কি বলতো, সংশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে তৈরি। সংশ্লেষণ শব্দের অর্থ কি, সংশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে তৈরি। সংশ্লেষণ অর্থ কি, তৈরি। তাহলে আবার প্রোটিন সংশ্লেষণ হচ্ছে মানে আমার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হবে, এই পার্টে হচ্ছে প্রোটিনটা তৈরি হচ্ছে, কারণ এই পার্টের সাথে রাইবোজোম যুক্ত আছে। এখন যেহেতু রাইবোজোম যুক্ত আছে যেখানে, সেখানে প্রোটিনটা তৈরি হচ্ছে। তাহলে বাকি যেই পার্টটা আছে, যেই পার্টে রাইবোজোম নাই, সেই পার্টে আমার প্রোটিন তৈরি হবে না। প্রোটিন বাদে অন্যান্য যা আছে তা তৈরি হবে। এখন প্রোটিন বাদে কি তৈরি হতে পারে এখানে বলতো, যেটা মসৃণ বা স্মুথ, ওইখানে তৈরি হতে পারে হচ্ছে আমাদের কি, লিপিড, তাই না, বা অন্যান্য হরমোন এনজাইম যা আছে সেগুলো তৈরি হতে পারে। তাহলে মসৃণে কি হতে পারে বলতো, মসৃণে হচ্ছে আমাদের লিপিড সংশ্লেষণ হতে পারে। এটাকে আরেকটা জিনিস দিয়ে তুমি মনে রাখতে পারো। মনে করো যদি আমরা রাইবোজোমটাকে দাঁত হিসেবে চিন্তা করি, তাহলে প্রোটিনটা কি, প্রোটিনটা হচ্ছে আমিষ। তাহলে তুমি চিন্তা করো, তুমি কোনো একটা কি খাচ্ছ, তুমি একটা মুরগির মনে করো লেগ পিস খাইতেছো, আমার মাথায় খালি মুরগির লেগ পিসই ঘুরে, তো মুরগির লেগ পিস তুমি খাচ্ছ, সেটা প্রোটিন। সেই প্রোটিনটারে তুমি যদি মাংসে কামড় দাও, তাহলে তোমার কি করতে হবে, দাঁত দিয়ে সেটাকে চাবানো লাগবে। সেটা চাবাইয়া তারপরে হচ্ছে তুমি সেটাকে পরিপাকের জন্য তোমার পাকস্থলিতে দিলা, পাকস্থলী থেকে সেটা পরবর্তীতে ক্ষুদ্রান্ত্রে গেল। তাহলে এখন তোমার এই মুরগির লেগ পিসটা খাওয়ার জন্য তোমার দাঁত লাগছে, শক্ত জিনিস। তাহলে শক্ত জিনিসের জন্য তোমার দাঁতের ব্যবহার লাগছে। তাহলে যদি আমরা অমসৃণটাকে দেখি, তাহলে অমসৃণের মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোমটাকে আমি দাঁত হিসেবে চিন্তা করলাম। প্রোটিন তৈরির জন্য
প্রোটিনটাকে ওই জায়গাতেই যাইতে হবে, তোমার মুরগিটাকে দাঁতের কাছেই যাইতে হবে। তাহলে অমসৃণে হচ্ছে আমার প্রোটিন তৈরি হলো। এখন চিন্তা করো, তুমি যদি ওই যে গরুর মাংসের মধ্যে কি থাকে, একটা হচ্ছে চর্বি জাতীয় জিনিস থাকে না, যেটা হচ্ছে অনেক সফট থাকে, বা নর্মালি তুমি চিন্তা করো তুমি তেল জাতীয় কোনো একটা জিনিস খাচ্ছ, সেটা খাওয়ার জন্য কি তোমার দাঁত লাগবে? সেটা খাওয়ার জন্য কিন্তু তোমার দাঁত লাগতেছে না, তুমি নর্মালি সেটা মুখে দিতেছো, নর্মাল পানির মতো সেটা তুমি গিলে ফেলতে পারতেছো। তার মানে ওইখানে তোমার দাঁতের কোনো প্রয়োজন নাই। তাহলে মসৃণের মধ্যে তোমার কোনো শক্ত বা কোনো দানা বা কোনো দাঁতের প্রয়োজন নাই। মসৃণে তুমি লিপিড বা তেল, লিপিডকে তো আমরা স্নেহ বলতে পারি, তাই না? স্নেহই বা লিপিড বা তেল জাতীয় জিনিস, সেটাকে তুমি মসৃণ তলে নিয়ে যেতে পারতেছো। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা মসৃণ অমসৃণ দুইটা পড়লাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের থাকতে পারে। একটাতে হচ্ছে আমার প্রোটিন সংশ্লেষণ হবে, সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আর মসৃণে কি হবে? মসৃণে হচ্ছে লিপিড সংশ্লেষণ হচ্ছে। সেটা কোথায়? সেটা হচ্ছে মসৃণে। আচ্ছা, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়লাম, পড়ার পর এখন তার কাজগুলাকে একটু পড়ি। দেখো কাজ কি, আমরা পড়ছি সাইটোপ্লাজমের ভিতরে জালিকার মতো একটা জিনিস, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জালটা কি করে বলো তো? এই জালটা হচ্ছে যে কোনো একটা গঠনকে তৈরি হতে সাহায্য করতেছে বা স্টেবল হইতে সাহায্য করতেছে। তাহলে কি কাঠামো হিসেবে কাজ করবে, একটা গঠনকে দাঁড়ায় থাকতে সাহায্য করবে, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, নাম্বার 1 পয়েন্ট। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে এটা লিপিড আর প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে। কেমনে অন্তর্বাহক হিসেবে কাজ করে? ওই যে আমরা পড়লাম যেটা কি করতেছে, লিপিডও তৈরি করতেছে, লিপিড সংশ্লেষণও করতেছে, আবার প্রোটিন সংশ্লেষণও তৈরি করতেছে। যেহেতু এখানে তৈরি হইতেছে, তার মানে এটাকে আমি লিপিড আর প্রোটিনের অন্তর্বাহক হিসেবে বলতে পারতেছি। তারপরে অমসৃণে কি হয়? অমসৃণে হচ্ছে আমার প্রোটিন সংশ্লিষ্ট হয়, সেটা আমরা দেখছি, আমার দাঁত দিয়ে মুরগি মাংস চাবাইতে হবে। দেন মসৃণে কি হবে? মসৃণে লিপিড। এখন শুধু কিন্তু লিপিড না, জিনিসটার সাথে কিন্তু হরমোন থাকতে পারে, আমার কিছু স্টেরয়েড জাতীয়, স্টেরয়েডও কিন্তু একটা হরমোন, আমরা জানি। কিন্তু স্টেরয়েডটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি আলোচনা শুনছিলাম, আমাদের হচ্ছে পার্শ্ববর্তী দেশের কোন একটা ধনকুবেরের ছেলের বডি ফিটনেস দেখে, সেখানে কিন্তু স্টেরয়েড হরমোনটার কথা খুব খুব বেশি আসছিল। ওকে, তো দেখো লিপিড, হরমোন, তারপরে গ্লাইকোজেন, ভিটামিন, এই জিনিসগুলো সংশ্লিষ্ট হয়, কিন্তু আমরা স্পেশাল ভাবে মনে রাখবো মসৃণে হচ্ছে লিপিডটার কথা। ওকে, তারপরে রাইবোজোম, গ্লাইঅক্সিজোম, এরা হচ্ছে কি করতেছে? এরা হচ্ছে ধারণ করতেছে। রাইবোজোমও থাকতেছে এটার ভিতরে, আর গ্লাইঅক্সিজোমও থাকতেছে। কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। কি করে? সেলুলোজ তৈরি করতেছে। তারপরে বিষাক্ত পদার্থগুলোকে নিষ্ক্রিয় করে ফেলতেছে। একটা কোষের ভিতরে অবশ্যই যে কোনো একটা ফরেন পার্টিকেল বেড়াইতে আসবেই। তোমার ঘর আছে মানে তোমার ঘরের মধ্যে মেহমান আসবেই। এখন কোষের মধ্যে মেহমান আসা তো ভালো জিনিস না, তাই না? কারণ সে কি করে? সে হচ্ছে ব্যাকটেরিয়া বা হচ্ছে যে কোনো একটা ভাইরাস বা যে কোনো একটা কিছু সে হচ্ছে আসতেছে, যেটা আমার কোষের জন্য ক্ষতিকর, তাই না? যেটা আমার কোষের জন্য ক্ষতিকর। তাহলে সেই ক্ষতিকর বস্তুকে হচ্ছে কোষে ঢুকলে আমার ডব্লিউবিসিও মারবে, পাশাপাশি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে তাকে নিষ্ক্রিয় করে রেখে দিবে, যে তুমি নিষ্ক্রিয় হও, তোমাকে মারার জন্য, মারার পরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ডব্লিউবিসি আসবে। আচ্ছা, তারপরে রাইবোজোম উৎপন্ন প্রোটিন পরিবহনে এটা কি করবে? এটা হচ্ছে বিশেষ ভূমিকা পালন করে। আমরা মেইনলি জানি রাইবোজোম হচ্ছে প্রোটিনটা তৈরি করবে, কিন্তু রাইবোজোম লেগে থাকে হচ্ছে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। রাইবোজোমটা লেগে থাকে কোথায়? রাইবোজোমটা লেগে থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। তাহলে যেহেতু লেগে আছে, তার মানে যদি রাইবোজোম কোনো একটা জিনিস তৈরি করে, সেটাকে সামনে আগায় নেওয়া, দেন কোষের পরিবহন তন্ত্র হিসেবে এটাকে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু একটা নাম পাইছি, সেটা কি? সেটা হচ্ছে কোষের পরিবহন তন্ত্র। তাহলে আমাকে যদি পরীক্ষাতে প্রশ্ন করে যে কোষের পরিবহন তন্ত্র কাকে বলে, যদি আমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করে যে কোষের পরিবহন তন্ত্র কাকে বলে, তাহলে আনসার কি হবে বলতো? কোষের পরিবহন তন্ত্র কাকে বলে? কোষের পরিবহন তন্ত্র হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষের পরিবহন তন্ত্র কাকে বলে? কোষের পরিবহন তন্ত্র হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলতেছি? কোষের পরিবহন তন্ত্র বলতেছি। আচ্ছা, এখন দেখো আমরা মসৃণ আর অমসৃণের মধ্যে যদি একটু পার্থক্য করতে যাই, আমি কিন্তু আগেই বলছি যারা হচ্ছে গোলজি বডি পড়ছো আপুর সাথে, পাশাপাশি যারা লাইসোসোমটা পড়ে আসছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তাদের জন্য আমার মনে হয় না আর দ্বিতীয়বার পড়ার দরকার আছে। তাই ওই জিনিসটা আগের ক্লাসগুলো একটু যারা নতুন করে আসছো তারা একটু জয়েন করে আগের ক্লাসগুলো একটু করে নিবা।
হ্যাঁ, এখন যদি মসৃণ আর অমসৃণ দেখতে যাই, তাহলে মসৃণ আর অমসৃণের প্রথম পার্থক্য হচ্ছে রাইবোজোমটা, যে একটার মধ্যে কি থাকবে, একটার মধ্যে রাইবোজোম থাকবে আর একটার মধ্যে থাকবে না। একটার মধ্যে রাইবোজোম আছে বলে সে অমসৃণ, আর একটার মধ্যে নাই বলে কি, আর একটার মধ্যে নাই বলে হচ্ছে সে মসৃণ। দেন অবস্থান কোথায় থাকে, যেই জায়গাতে আবার কি করবে, প্রোটিন তৈরি হইতে পারে সেই জায়গাতে থাকবে। এখন প্রোটিন তৈরি হইতে পারে কোথায় বলতো, এরা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বলতে কি বুঝি আমরা হচ্ছে কোষ ঝিল্লির আশেপাশে দিয়ে থাকবে। কি করবে, তারা হচ্ছে কোষ ঝিল্লির আশেপাশে থাকতেছে, বা এমন কোষ যেখানে হচ্ছে প্রোটিন তৈরি হইতে পারতেছে ওই জায়গাতে থাকবে। মানে এক কথায় মনে রাখতে পারি, রাইবোজোম যেই জায়গাতে থাকতেছে সেই জায়গাতে হচ্ছে আমার অমসৃণটা থাকবে। আর মসৃণটা কি করবে, দেখো স্পেশাল ভাবে ফ্যাট বিপাক, বা আমরা এটাকে বলতে পারি কি লিপিড বিপাক হয় এমন কোষে এরা অবস্থান করবে। আচ্ছা, দেন গঠনটা কি, একটা তো হচ্ছে সিস্টার্নিয়ার টিউবিউল থাকবে, আর একটা হচ্ছে টিউবিউলার ভেসিকল থাকে, সেটা আমরা দেখবো। এই দুটো জিনিস একটু গঠনের মধ্যে এখনই যাবো আমরা ইনশাআল্লাহ। তারপর প্রধান কাজ কি, এরা হচ্ছে হিস্টোন এনজাইম সংশ্লেষণ করবে, লাইসোসোম উৎপাদন করবে, আর হচ্ছে ক্যালসিয়াম সঞ্চয় করবে। দেখো লাইসোসোম উৎপাদন কেমনে করে সে, লাইসোসোম উৎপাদনটা ওই যে আমরা পড়ছি প্রোটিন তৈরি করতেছে, সেই প্রোটিনটা যখন আমার বের হবে, বের হয়ে সে কি করবে, সে গোলজি বডিতে যাবে, গোলজি বডিতে গিয়ে কিছু মডিফিকেশন হবে, মডিফিকেশন হয়ে সেটা কি করবে, তিনটা কিছু হইতে পারে ওইখানে, ওই প্রোটিনটার সাথে তিনটা ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা হচ্ছে ওই প্রোটিনটা আমার কোষটাকে ভেদ করে, কোষ ঝিল্লি ভেদ করে সে বাইরে চলে গেছে। তো যে দেশের বাইরে চলে গেছে তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আরেকজন হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে গিয়ে সে বসে আছে। এখন তার অবস্থা হচ্ছে এরকম, সে এদিকে গেলেও ইন্ডিয়ান পুলিশটাকে গুলি করবে, এদিকে আসলেও বাংলাদেশ পুলিশটাকে গুলি করবে। মানে কি, সে হচ্ছে কোষ ঝিল্লির মাঝখানে সে বসে আছে চুপ করে, যে এখন কি সে হচ্ছে ওই যে ফাঁদে পড়ে গেছে, এদিকে ওইদিকে কোনো দিকে যাইতে পারতেছে না, আটকায় গেছে। আরেকজন কি, আরেকজন চিন্তা করছে, তো সে তো আটকে গেছে, সামনের জন হচ্ছে দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে গিয়ে তার কি অবস্থা সে জানে না, ওইটা একটা রিস্ক। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশও গুলি করবে, বাংলাদেশের পুলিশও গুলি করবে, দুই গুলি খাইলে আমি মরবো। এখন যেটাই হোক না কেন, আমি একটা কাজ করি, আমি আমার দেশের ভিতরে বসে থাকি। দেশের ভিতরে মানে কি, কোষের ভিতরে সে বসে আছে। তো যারা কোষের ভিতরে অবস্থান করবে তারা কি, তারাই হচ্ছে লাইসোসোম হয়ে ঘুরবে, তাই না? তো কোষের ভিতরে হচ্ছে যে প্রোটিন গুলা ঘুরতেছে তারা হচ্ছে লাইসোসোম হয়ে ঘুরতেছে। তাহলে আমার এই প্রোটিনটাকে তৈরি করতেছিল কে, রাইবোজোম। রাইবোজোমটা থাকে কোথায়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে লাইসোসোম উৎপাদনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করতেছে। আর মসৃণটা কি করবে, এটা হচ্ছে আমার ফ্যাটের যে গ্লাইকোজেন আর হরমোন গুলা আছে, লিপিডের যে গ্লাইকোজেন আর হরমোন গুলা আছে ওইগুলো সংশ্লেষণ করবে। আর কি করতেছে, তারা হচ্ছে স্পোরোসোম উৎপাদন করে কি করবে, ক্যালসিয়ামকে মুক্ত করবে। মানে কোষের ভিতরে আমার কিন্তু ক্যালসিয়াম আয়নটা প্রয়োজন আছে, যাতে করে আমার দেহের ডেভেলপমেন্ট ঠিক মতো হয়, বা আমাদের কিছু ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য ক্যালসিয়ামটা প্রয়োজন। সেটার জন্য ক্যালসিয়ামটাকেও হচ্ছে মুক্ত করতেছে কে, আমাদের এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পার্থক্য বুঝতে পারছি, পার্থক্য বুঝতে পারছি কিনা বলো, পার্থক্য বুঝতে পারছি কিনা বলো। এখন দেখো, আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটু ভৌত গঠনের দিকে আসি, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি একটু গঠনের দিকে আসি, তাহলে কি দুইটা গঠন, একটা হচ্ছে ভৌত গঠন। ভৌত গঠন বলতে আমরা কি বুঝি বলতো, ভৌত গঠন বলতে হচ্ছে যেটাকে তুমি যখন মাইক্রোস্কোপটা প্রথমবার তার দিকে তাক করবা, তুমি যখন প্রথমবার মাইক্রোস্কোপে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে উপর জুম করতেছো, আরো পরীক্ষা করতেছো, তখন যে স্ট্রাকচারটা তুমি তার বিশ্লেষিত অবস্থায় দেখবা সেটা হচ্ছে কি, তার রাসায়নিক গঠন। এখন যদি ভৌত গঠনে দেখি, তাহলে আমি এখানে তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে এরকম এরকম কিছু জিনিস পাবো, এরকম এরকম কিছু জিনিস পাবো, এগুলো দেখবে একটার সাথে একটা এরকম জোড়া লাগানো আছে। তাহলে এই যে এরকম এরকম জিনিসগুলো, এগুলাকে আমি কি বলি, এগুলাকে বলি হচ্ছে আমি, এগুলাকে কি বলি বলতো, এগুলাকে বলি হচ্ছে আমরা সিস্টার্নি। এগুলাকে বলি কি, এগুলাকে বলি হচ্ছে সিস্টার্নি। অন্য কালার, এগুলাকে বলি কি, এগুলাকে বলি হচ্ছে সিস্টার্নি। এগুলাকে কি বলতেছে, এগুলাকে বলি হচ্ছে সিস্টার্নি বলতেছে। এটা কিরকম, এটা হচ্ছে চ্যাপ্টা, তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে চ্যাপ্টা, আর হচ্ছে কি চৌবাচ্চার মতো দেখতে। এটার আকৃতিটা কিরকম দেখতে, এটাকে বলতে পারি হচ্ছে সে হচ্ছে চ্যাপ্টা, চৌবাচ্চার মতো দেখতে। আচ্ছা, আপুর এখানে আজান হচ্ছে, আপু জাস্ট 2 মিনিট, আজানটা শেষ হলে পরে আবার পড়াটা কন্টিনিউ করছি, ঠিক আছে?
আজানটা শেষ হলে আপু হচ্ছে আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে আবার ব্যাক করি। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি তারা কিন্তু আমরা জানি যে আজানের সময়টা হচ্ছে একটা দোয়া কবুলের সময়ের মতো চিন্তা করা হয়, তাই না? আজানের পর আজানের জবাব দেওয়া প্লাস আজানের পর দোয়া পড়া, ওটা আমাদের জন্য একটা খুবই নেকির কাজ, তাই না? তো আমরা চেষ্টা করব সবাই এই জিনিসটা করার জন্য। আচ্ছা, তা আমরা আমাদের আবার ক্লাসটাতে ব্যাক করছি, শুরু করে দিচ্ছি। তো সবাই আবার একটু ক্লাসে মনোযোগ দাও। ক্লাসটাতে সবাইকে নিয়ে আসো, ফ্রেন্ডদেরকে সবাইকে নিয়ে আসো। আবার হচ্ছে ক্লাসটাতে আমরা একসাথে সবাই মিলে শুরু করে দিচ্ছি। ওকে, দেখো আমরা গঠনে কি পড়ছি, এখন কি পড়ছি, ভৌত গঠন পড়ছি। এটার মধ্যে হচ্ছে কি এরকম আমার কতগুলো চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস আছে। এই চ্যাপ্টা জিনিসগুলোকে আমি কি বলতেছি, চ্যাপ্টা জিনিসগুলোকে বলতেছি হচ্ছে সিস্টারনি। এখন এই সিস্টারনি ছাড়াও এখানে আরো কিছু জিনিস আছে, এরকম গোল গোল কিছু জিনিস আছে। এখানে আরো কি আছে, এখানে হচ্ছে কিছু গোল গোল জিনিস আছে। এটাকে যদি নাম্বার 1 দিই, এটা হচ্ছে নাম্বার 2। এই গোল গোল জিনিসগুলাকে কি বলতেছি আমি, এগুলাকে বলতেছি হচ্ছে ভ্যাসিকল। এগুলাকে কি বলি, এগুলাকে বলি হচ্ছে ভ্যাসিকল। এগুলাকে বলছি হচ্ছে কি, এগুলাকে বলছি হচ্ছে আমরা ভ্যাসিকল। এখন ভ্যাসিকলটা দেখতে কেমন, এটা হচ্ছে বর্তুলাকার ফোস্কার মতো। এটা সম্পর্কে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বর্তুলাকার ফোস্কা। বর্তুলাকার ফোস্কার মতো দেখতে। দেন ভ্যাকুল গেল, ভ্যাসিকল গেল, সিস্টার্নি গেল। আরেকটা আছে টিউবিউল। আরেকটা আছে কি টিউবিউল। দেখো টিউবিউল নামটা শোনার সাথে সাথে আমার মাথায় একটা শব্দ আসে, সেটা কি, টিউব। তাহলে এটা অবশ্যই টিউবের মতো হবে। তাহলে টিউবিউল জিনিসটা কিসের মতো দেখতে, টিউবিউল জিনিসটা হচ্ছে অনেকটা টিউবের মতো দেখতে। অনেকটা টিউবের মতো কিছু জিনিস থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেটাকে আমি কি বলি, সেটাকে বলছি হচ্ছে টিউবিউল। সেটাকে বলতেছি কি, সেটাকে বলতেছি হচ্ছে টিউবিউল। তাহলে অবশ্যই এটা দেখতে কেমন হবে বলতো, এটা হচ্ছে দেখতে হবে হচ্ছে টিউবের মতো। হ্যাঁ, ফাঁপা নলের মতো বা টিউবের মতো। ফাঁপা নলের মতো বা হচ্ছে কি টিউবের মতো বা হচ্ছে নালিকার মতো। নট নল, জিনিসটা হবে হচ্ছে নালিকা। নলের থেকে একটু ছোট, নলের থেকে ছোট, নলের ছোট ভাই। অঙ্গের ছোট ভাই কি অঙ্গাণু, আর নলের ছোট ভাই কি নালিকা।
ঠিক আছে, জাল, জালিকা শব্দগুলো একটু আমরা মাথায় ঘোরানোর চেষ্টা করব। বায়োলজি মুখস্থর জিনিস না, আবার মুখস্থর জিনিসও। এখন কোথায় মুখস্থ করতে হবে তোমাকে আর কোথায় করতে হবে না সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? কোথায় মুখস্থ করতে হবে সেটা জানতে হবে তোমাকে। হ্যাঁ, ফাঁপা নলের মতো দেখতে। নল না, ঠিক জিনিসটা হচ্ছে নালিকা বা ছোট্ট নল বলতে পারি আমরা, যে তোমার ছোট ভাই সে হচ্ছে তোমাকে তোমার থেকে সাইজে অনেক ছোট, একদম মনে করো তোমার 2-3 বছরের বাচ্চা ভাই আছে, পিচ্ছি পিচ্ছি, ওগুলা হচ্ছে হাঁটুর পাশে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে, তো ওইগুলার মতো নালিকা। তাহলে আমরা তার ভৌত গঠনে কি পাচ্ছি? সিস্টার্নি পাচ্ছি, ভ্যাসিউল পাচ্ছি, টিউবিউল পাচ্ছি। এখন দেখো আমরা কিন্তু সেম জিনিসপত্র একটা বাদে, টিউবিউলটা বাদে আমরা কিন্তু গোলজি বডিতে দেখতে পাই। কি পাই বলতো? এখানে আমরা টিউবিউলের পরিবর্তে দেখতে পাই ভ্যাকুয়াল দেখতে পাই। গোলজি বডিতে কি দেখতে পাই? গোলজি বডিতে হচ্ছে টিউবিউলের পরিবর্তে ভ্যাকুয়াল দেখতে পাই। তোমাদের কি হয় জানি না, বাট আমার যেটা হতো সেটা হচ্ছে এই গোলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমি দিতাম ঝামেলা লাগাইয়া। আমি পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাইতাম যে কোনটার মধ্যে টিউবিউল থাকে আর কোনটার মধ্যে হচ্ছে ভ্যাকুয়ালটা থাকতেছে। তো এখন এই জিনিসটা তোমাকেও ক্লিয়ার থাকতে হবে যে আবার টিউবিউলটা থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর ভ্যাকুয়ালটা থাকবে কোথায়? ভ্যাকুয়ালটা থাকবে হচ্ছে আমার গোলজি বডিতে। তাহলে এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করে মনে রাখবা। গোলজি বডিতে যখন তুমি যাবা, গোলজি বডিতে যখন তুমি পড়বা গোলজি বডিটা, সেখানে হচ্ছে তুমি এই ভ্যাকুয়ালের জায়গাটাতে, এখানে ভ্যাকুয়াল লেখা আছে, কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে জানতেছি না, তো বলবা এখানে যে ভ্যাকুয়াল লেখাটা আছে, এই ভ্যাকুয়ালের পাশে হচ্ছে তুমি এখান থেকে এখানে একটা টান দিবা। তোমাদেরকে দেখাই দিই ক্লাস নোটের নিয়ম। এখান থেকে এটাকে হচ্ছে টেনে এদিকে নিয়ে আসবা, নিয়ে এসে এখানে টিউবিউল জিনিসটা লিখবা। টিউবিউল লিখে দিবা। এখন টিউবিউলটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ক্লাস নোট মূলত এটাই, যেই নোটটা তোমার জীবনে কাজে লাগবে, তোমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে নোটগুলা এভাবে করার চেষ্টা করবা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ওকে, তো দেখো আমাদের ভৌত গঠন গেল। তাহলে ভৌত গঠন ছাড়াও এর আরেকটা গঠন থাকবে অবশ্যই। সেটা হচ্ছে কি, ওই যে বললাম না আমি হচ্ছে উপর থেকে দেখছি, আমি হচ্ছে উপর থেকে বুর্জ খলিফা দেখছি। এখন আমার মনে শখ জাগছে বুর্জ খলিফার ভিতরে কি আছে দেখতে কেমন, সেটা আমি দেখতে যাব। তাহলে আমি এখন ঢুকতেছি, তাহলে কি রাসায়নিক গঠন। তাহলে এই রাসায়নিক গঠনে কি কি থাকতেছে? রাসায়নিক গঠনে ওই যে বললাম না তার কি আছে, তার মধ্যে কি আছে? প্রোটিন আছে। তার কি আছে? তার আছে হচ্ছে প্রোটিন। আর কি আছে? আমরা কিন্তু এটা শুরুতেই পড়ে আসছি। প্রোটিন আছে, আর কি আছে? লিপিড আছে। প্রোটিন আছে আর লিপিড আছে। প্রোটিন কতটুকু ছিল? প্রোটিন ছিল হচ্ছে আমার 60 থেকে 70%, তাই না? আর লিপিড কতটুকু ছিল? লিপিড ছিল হচ্ছে 30 থেকে 40%। এই জিনিসগুলো কি আমার মুখস্থ করা লাগতেছে বাবা? একটা জিনিসও কি আমার মুখস্থ করা লাগতেছে? আমার কিন্তু মুখস্থ করা লাগতেছে না। এখন এই অমসৃণ জালিকা যদি আমি চিন্তা করি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি অমসৃণটা চিন্তা করি, নরমালি এটা থাকে, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এগুলা ছাড়াও কি থাকতে পারে? আমার গ্লাইঅক্সিসোম নামক কিছু ক্ষুদ্র কণা থাকতে পারে। কি থাকতে পারে? আমার গ্লাইঅক্সিসোম নামক ক্ষুদ্র কণিকা থাকতে পারে। গ্লাইঅক্সিসোম নামক ক্ষুদ্র কণিকা থাকতে পারে। এর পাশাপাশি কি থাকতে পারে বলতো? এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমার কি আছে বলতো? ক্ষুদ্র যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো আছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ক্ষুদ্র বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলো, মনে করো আমরা এটাকে চিন্তা করলাম, এই পার্টটাকে চিন্তা করলাম, অমসৃণের এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পার্টগুলো যেগুলো আছে, এই পার্টগুলোকে আমরা আরেকটা নামে জানি। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে মাইক্রোসোম। তাহলে মাইক্রোসোম কোথায় থাকে বলতো? আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলতেছি। তাহলে এই নামটা একটু মাথায় রাখতে হবে। কি নাম বললাম? নামটা হচ্ছে মাইক্রোসোম। নামটা কি? মাইক্রোসোম। কোথায় থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশগুলোকে আমি বলতেছি কি? মাইক্রোসোম। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশ, এটা পরীক্ষাতে আসে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশগুলোকে আমি কি বলি? বলি হচ্ছে মাইক্রোসোম। ঠিক আছে, তো আমাদের
গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। তো এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আপুকে একটু জানাও কমেন্ট করে, আপুকে একটু জানাও কমেন্ট করে যে এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আমরা পড়া শেষ করে ফেললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়া শেষ করে ফেলছি। তো যারা আসো ক্লাসে তারা আপুকে একটু কমেন্ট করে জানাও যে এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আপুকে এটা ডান লিখে জানাও যে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বুঝতে পারছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্লিয়ার কিনা, ক্লিয়ার হইলে আপুকে ডান লিখে জানাও। এবং আজকের ক্লাস শেষে যারা ক্লাসে আমিনা জান্নাত ক্লিয়ার, রাহাদুল ইসলাম রাতুল ক্লিয়ার, ওকে, জান্নাতুল ফেরদৌসি ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো আমরা এখানে আমাদের পুরাটা এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের কি দেখো পুরাটা ওই যে আমাদের ক্লাসের শেষে অধ্যায় পড়ে আমরা কি জানতে পারলাম সেই কথাগুলো। তাহলে এখান থেকে আমি একটু দেখি, আমরা এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকেই দেখবো। সেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিকের যে অংশে রাইবোজোম যুক্ত থাকে সেটাকে আমি কি বলতেছি, সিস্টার্নি বলতেছি। তার মানে কি সেটাকে বলতেছি হচ্ছে আমি আমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা আমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোন পার্টে থাকে, আমার হচ্ছে সিস্টার্নিতে মেইনলি আমার কি থাকবে, সিস্টার্নি কি এরকম চ্যাপটা আমার কি যে অংশটা আছে এটার মধ্যে কি থাকবে, এটার মধ্যে আমার রাইবোজোম গুলা যুক্ত থাকতে পারে। দেন কি আমার অন্তঃকোষীয় পরিবহন তন্ত্র রূপে কোনটা কে কাজ করে, কোষের পরিবহন তন্ত্র নামটা কার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, প্রযোজ্য ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে। অগ্নাশয়ে ইনসুলিন উৎপাদন করে, দেখো আমাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন, সেটা হচ্ছে অগ্নাশয়ে ইনসুলিন তৈরি করতে পারে কে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন যে আমার অগ্নাশয়ের মধ্যে আমার ইনসুলিন তৈরি করতে পারে। ইনসুলিন কিন্তু একটা হরমোন, ওটা কিন্তু এনজাইম না। ইনসুলিন কি করতে পারে বলতো, গ্লুকোজ লেভেল বাড়ায় না কমায়? ইনসুলিন কি করে কেউ জানলে বলো, যাদের বাড়িতে ডায়াবেটিসের পেশেন্ট আছে এখন প্রায় সব ঘরে ঘরে একজন করে থাকে, তো আপুকে বলো তো ইনসুলিনটা কি করে, সে হচ্ছে গ্লুকোজের লেভেলটা আমাদের বডিতে বাড়াবে না কমাবে? গ্লুকোজের লেভেল বাড়াবে না কমাবে? না বাবা, আপু পড়ালেখা এখনো শেষ হয়নি, আপু তোমাদের মতো স্টুডেন্ট, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কোনোদিন। আচ্ছা হ্যাঁ, রাতুল বলছো কমায়, আমার কমেন্ট কি দেখা যায় না? হ্যাঁ নাইম ইসলাম দেখা যায় বাবা, দেখা যায় দেখা যায়। যেটা প্রশ্ন করছি সেটা আনসার করো। কমাবে, ইনসুলিনটা হচ্ছে আমাদের দেহে যদি গ্লুকোজের লেভেলটা বেড়ে যায় তখন কি করবে, তখন হচ্ছে সে অ্যাক্টিভেট হয়ে গ্লুকোজটাকে মাইপিট দিবে, মাইট দিয়া তারপরে হচ্ছে কি করবে বলতো, সে হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চয় করে রাখবে। একটা কিন্তু প্রক্রিয়া ছিল আমাদের, সেই প্রক্রিয়াটা কি, প্রক্রিয়াটার নাম মনে আছে? আপুকে এটা কমেন্ট করে জানাই দাও। গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করার প্রক্রিয়াটা কি, আর গ্লাইকোজেনে রূপান্তর করে সঞ্চয় করা হয় কোথায়, এটা কেউ জানো কিনা? এটা কেউ জানো কিনা, এটা আপুকে বলো। আচ্ছা, তারপরে দেখো কোন কোষীয় অঙ্গাণু পেশি কোষের ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করতেছে। পেশি কোষের ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ করে কি, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ন্ত্রণ করে। তাহলে দেখো যেহেতু পেশি কোষের কথাটা আসছে, পেশি কোষ এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা কি পড়ে আসছিলাম, কিছু কিছু কোষ বিভাজিত হয় না, কি করে না, কিছু কোষ বিভাজিত হয় না। তাহলে সেই বিভাজিত হয় না কোষের মধ্যে একটা কি ছিল, পেশি কোষ ছিল। তাহলে ঠিক এই জায়গাতে আমার বইয়ের যেখানে থাকবে আমার যেখানে হচ্ছে তুমি কি, তুমি হচ্ছে এই পেশি কোষটার কথা পাবা, সেখানে তুমি হচ্ছে এখানে একটা সুন্দর করে একটা লাইন লিখে দিতে পারো যে পেশি কোষ বিভাজিত হয় না, কি করে না, পেশি কোষ কখনো বিভাজিত হবে না। তার পাশাপাশি আরেকটা নোট লিখে রাখতে পারো কোন কোন কোষ বিভাজিত হয় না, স্নায়ু কোষ বিভাজিত হবে না, আমার রক্তকণিকাগুলা বিভাজিত হবে না, তাই না? তো এই জিনিসগুলা হচ্ছে সুন্দর করে অ্যাডমিশনের জন্য নিজের একটা বই তৈরি করো। যারা অ্যাডমিশনে, আপু আবারও বলতেছি, তোমাদের পরীক্ষা শেষে বা আমাদের এই বেসিক বিল্ড আপ কোর্সটা শেষ হওয়ার পরে যে আমাকে তার সুন্দর এরকম আপু যেভাবে বলতেছি স্টিকি নোট দেওয়া, বা আমি যেভাবে বলছি লাইন টু লাইন ধরে ধরে এই পয়েন্টগুলো ধরে ধরে নোট করতে পাবা, তাকে পাঠশালার পক্ষ থেকে একটা মেধাবৃত্তির ব্যবস্থা আপু করে দিব, বা পাঠশালা না দিলেও আপু তোমাদেরকে একটা মেধাবৃত্তি দিব। ঠিক যার যার বইয়ে এই জিনিসটা থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ শেষ করে করে আমাকে দেখাতে পারো, আবার ফুল জিনিসটা শেষ করে চ্যাপ্টার ওয়াইজ আপুর সাথে সাথে শেষ করো, সেই বইয়ের ছবিটা গ্রুপে পোস্ট করো, ঠিক আছে? তো যারটা সবচেয়ে সুন্দর হবে
আমি সবাইকে বলছি তাদেরকে একটা মেধাবৃত্তি দেওয়া হবে। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা। তারপর কোন কোষীয় অঙ্গাণু গোলজি বস্তু আর নিউক্লিয়ার আবরণী গঠন করে? তো আমাদের এটার কাজটাও কি করতেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করতেছে। তো দেখো আমরা আরেকটু দেখি, লাইসোসোম সৃষ্টি করে কি? লাইসোসোম সৃষ্টি করে কি? ক্যান্সার আর হচ্ছে ক্যারাটিন ওইগুলা তৈরি করতেছে। পাশাপাশি কি লাইসোসোমের টিস্যু বিগলনকারী এনজাইমটাকে, টিস্যু বিগলনকারী একটা এনজাইম আছে লাইসোসোমটা, আমরা যেহেতু এখানে আসলে আমরা একটু রিক্যাপ করে ফেলি। লাইসোসোমের কাজই হচ্ছে সে কি করবে, বিগলন করবে। লাইসিস, লাইসোসোম শব্দটার সাথে মিলে কি লাইসিস, লাইসিস শব্দের অর্থ কি, বিদীর্ণ করা, ভেঙে ফেলা, তাই না? আমরা জানি লাইসিস শব্দের অর্থ কি, ভেঙে ফেলা কোনো কিছু। তাহলে সে লাইসিস করতেছে, বিগলন করতেছে, হজম করে ফেলতেছে। তাহলে এই জিনিসটা কি করতেছে, আমার একটা টিস্যুর সংস্পর্শে যদি লাইসোসোমটা কোনোভাবে যায়, লাইসোসোম যায় বলতে লাইসোসোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলা গেলে সেই টিস্যুকে সে কি করবে, ধরে পিটে মেরে একদম খেয়ে হজম করে ফেলবে। তাহলে ওই ক্ষেত্রে কোন এনজাইমটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাসিড ফসফেটেস। সেটা কি, অ্যাসিড ফসফেটেস। ওই যে আমরা পড়ছিলাম না যে আমাদের একদম শেষের যে এনজাইমটার নাম গত ক্লাসে পড়াইছিলাম, আমাদের অ্যাসিড ফসফেটেস কি করে, সে হচ্ছে বোন টিস্যুটাকে ধ্বংস করে দেয়। তাহলে বোন টিস্যু কি, এই যে টিস্যু একটা, সেই টিস্যুটাকে সে ধ্বংস করে দিচ্ছে। দেখো এটা কিন্তু আমাদের গত ক্লাসে পড়ে চলে আসছি। তো একচুয়ালি বলছি সেই টিস্যুগুলার এনজাইমগুলোর নাম কেন তোমাদেরকে পড়াচ্ছি, সেটা তো তোমাদের বইয়ে নাই, এই কারণে পড়াচ্ছি। ওকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি পাওয়া যায়, অগ্নাশয় আর হচ্ছে মিউকাস কোষে আমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমি বেশি বেশি পাচ্ছি। কি করবো আমরা, এই অগ্নাশয় আর মিউকাস কোষে হচ্ছে অমসৃণটা বেশি পাবো। কেন পাবো বলতো, কারণ ওই জায়গাতে তোমার প্রোটিনের বিভাগটা হবে। আমরা যখন খাবার খাই, দেখো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, অগ্নাশয় আর মিউকাস মেমব্রেনে কেন আমি পাচ্ছি। আমি যখন খাবার খাই, খাবারগুলা কিন্তু আমার 3 ধরনের খাবার আমি খাইতে পারি। একটা হচ্ছে হয় আমি শর্করা খাবো, নয়তো আমি আমিষ খাবো, নয়তো আমি লিপিড খাবো। এই তিনটাই তো খাবো। এখন এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি, আমি খাবার খাই হচ্ছে শর্করা বা আমি সেটা পরিপাক ও শোষণের অধ্যায়ের পড়া এখন থেকে আমরা একটু দেখতেছি, ঠিক আছে? এটা ভবিষ্যতে আরো আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। আর কি হতে পারে, আর হচ্ছে লিপিড হতে পারে। এখন এই যে এতগুলা খাবার আছে, এই এতগুলা খাবারের ভিতরে শুধুমাত্র শর্করাটা কি হয় বলতো, শুধুমাত্র শর্করাটা হচ্ছে আমার মুখের মধ্যে সে পরিপাক হইতে পারে। এখানে কি শুধু শর্করাটা আমার মুখের মধ্যে পরিপাক হইতে পারতেছে, বাকি যে দুইজন আছে আমিষ আর লিপিড, তারা মুখের মধ্যে পরিপাক হয় না। তুমি কখনোই তোমার ভাতটাকে যেরকম মিশায়া ফেলতে পারতেছো মুখের মধ্যে, মাংস আর তেলকে ওরকম পারবা না। এটা যেরকম তোমার মুখে আছে ওই অবস্থাতে সে তোমার পাকস্থলিতে যাবে, ওই অবস্থাতে কি করবে, পাকস্থলিতে যাবে। তাহলে এখানে তাদেরকে পরিপাক করতে পারতেছে না, আমার মুখে পরিপাক হচ্ছে না। তার কারণ কি, মুখের মধ্যে তাকে পরিপাক করার জন্য যে এনজাইম গুলা প্রয়োজন, সে এনজাইম কি নাই। কিন্তু শর্করা পরিপাক করার জন্য এনজাইম গুলা মুখের মধ্যে থাকে। সেই এনজাইম গুলা কি কি বলতে পারবা কেউ? শর্করা পরিপাককারী এনজাইমের নাম কি, কেউ বলতে পারবা? শর্করা পরিপাককারী এনজাইম এর নাম কি? হ্যাঁ, তারা পাকস্থলিতে পরিপাক হবে। রহিমা বলতেছো, সরি, হ্যাঁ রহিমা, আমি তোমাকে রহিম বলতে নিছিলাম। ওকে, কেউ বলতে পারবে শর্করা পরিপাককারী এনজাইম গুলার নাম কি? শর্করা পরিপাককারী এনজাইম গুলার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। নামগুলা কি ছিল? এখন ক্লাসে স্টুডেন্ট কম কেন? টায়ালিন মল্টেস, মেইনলি আমরা তাদেরকে কি বলতেছি রাতুল, তাদেরকে বলতেছি হচ্ছে আমরা অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম যারা হচ্ছে, এটার ভিতরে কি কি আছে, অ্যামাইলেজ আছে, আমার কি আছে, মল্টেজ আছে, সুক্রেজ আছে, টায়ালিন আছে, ওইগুলো সবগুলো অ্যামাইলোলাইটিক এনজাইমের অন্তর্ভুক্ত। এখন আমিষ আর লিপিড তারা কি করবে, তারা হচ্ছে পাকস্থলিতে যাবে। পাকস্থলিতে যাওয়ার পরে এই যে আমিষটা আছে, আমিষটা কি করতেছে বলতো, আমিষ হচ্ছে তিনি এখানে চুপ করে বসে থাকবে, সরি জানা কেন এটা, সরি, তো কি করতেছে, আমিষ হচ্ছে চুপ করে বসে থাকবে আমার এই পাকস্থলিতে গিয়ে। পাকস্থলিতে গিয়েও আমিষটা হচ্ছে পরিপাক হতে পারতেছে না। এর কারণটা কি, কারণ আমার পাকস্থলীর যে পিএইচটা আছে সেই পিএইচটা আমিষ পরিপাকের জন্য প্রয়োজন না। তার মানে তুমি যদি খাদ্যবস্তুকে পরিপাক করতে চাও তাহলে তোমার পিএইচ মেনটেন করতে হবে,
তোমার এখানে আমার ঠিকঠাক মতো এনজাইম সরবরাহ করা লাগবে, ওইগুলা হইলে তারপরে হচ্ছে খাবারটা পরিপাক হবে। এখন ওইখানে কি অগ্নাশয়ের মধ্যে সরি আমার পাকস্থলিতে কি এরকম হচ্ছে একটা থলির মতো না দেখতে, এটা তো পাকস্থলী। এখানে এসে আমার হচ্ছে শর্করাটা সুন্দর করে ঢুকলো, ঢুকার পর এখানে এসে বসলো, সে এখানে পরিপাক রানিং। দেন কি করতেছে, আমার যে লিপিড আছে সে ওইখানে সামান্য পরিমাণে হইতে পারতেছে, কিন্তু বাকিগুলা কিন্তু হইতে পারতেছে না। বাকি সবকিছু একসাথে পরিপাক হবে কোথায়, ক্ষুদ্র অন্ত্রে গিয়ে। এখন আমার এই ক্ষুদ্র অন্ত্রের আগে পাকস্থলীর নিচে আমার একটা অর্গান আমি দেখতে পাবো, একটা মরিচের মতো একটা অর্গান দেখতে পাবো, অনেকটা এরকম দেখতে। আঁকার জায়গা নাই, মুছে দিচ্ছি। মরিচের মতো একটা অর্গান আমরা দেখতে পাবো, একটা মরিচ না ঠিক, এটাকে আমার দেখতে কেন জানি গাছের পাতার মতো লাগে, সেটা আমি কি বলি, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই যে প্যানক্রিয়াস আর অগ্নাশয়, ওইখানে এসেও খাবারের কিছু পরিপাক শোষণ হবে, কিছু পরিপাক হবে, নট শোষণ, কিছু পরিপাক হইলো। সেই পরিপাকটা কি করবে, হ্যাঁ এটা পরিপাক অধ্যায়ের পড়াই আমি বলতেছি। সেখানে কি হচ্ছে, ওইখানে গিয়ে আমার এই আমিষটা আর লিপিডটা হচ্ছে আরো কিছু স্টেপ পার করবে, পরিপাক হবে। তাহলে যেখানে আমার আমিষ পরিপাক হবে বা আমিষ বিপাক হবে, সেই জায়গাতে আমার কি লাগবে বলতো, সেই জায়গার কোষগুলাতে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা লাগবে, তাই না? যেখানে আমার আমিষটা পরিপাক হবে সেই জায়গাতে কি লাগবে, সেই জায়গাতে এসে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগবে। কারণ আমিষটা কি, প্রোটিন, প্রোটিনটা তৈরি হবে কোথায়, রাইবোজোমে। রাইবোজোমটা ছিল কোথায়, আমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। ক্লিয়ার হয়েছে এতটুকু? হ্যাঁ মরিচের মতো হচ্ছে অগ্নাশয়। ক্লিয়ার হয়েছে এতটুকু? ওকে। তারপরে দেখো আমরা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা শেষ করলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে আমরা এখন মাইটোকন্ড্রিয়াতে ঢুকবো। তো মাইটোকন্ড্রিয়াতে ঢুকার আগে আমাকে বলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমাদের? ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে কি কম হয়ে গেছে কেন স্টুডেন্ট? তোমরা বেশি খারাপ হচ্ছে বা তোমাদের বেশি কষ্ট হচ্ছে এই টাইমে ক্লাস করতে? আচ্ছা, তো আমরা যদি মাইটোকন্ড্রিয়াতে যাই, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? হ্যাঁ রাতুল বলছো কোষের পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় হচ্ছে কোষের পাওয়ার হাউস। এখন আমরা তো জানি কোষ কি রকম, আমার হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আমার আদি কোষ। সেই আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্যটা আমরা করতে পারি কি দিয়ে বলতো, তাদের রাইবোজোমটাকে দিয়ে। তাদের রাইবোজোম দিয়ে হচ্ছে মেইন পার্থক্যটা আমরা করতে পারি, বা আরো কিছু জিনিস আছে অপেরন দিয়ে, যে আমার আদি কোষের অপেরন থাকবে, প্রকৃত কোষে অপেরন থাকবে না। অপেরন কি জিনিস সেটা একদম চ্যাপ্টারের শেষে আমরা আরো বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। আর কি ছিল, রাইবোজোম। আমাদের রাইবোজোম কি আদি কোষে ছিল হচ্ছে 70 ওয়েটবার্গ, আর প্রকৃত কোষে কি 80 ওয়েটবার্গ, তাই তো? এখন এই যে মাইটোকন্ড্রিয়াটা, এই মাইটোকন্ড্রিয়াটা আমার কি করতেছে এটা বলতো, এটা হচ্ছে প্রকৃত কোষের যে প্রকৃত জীব কোষগুলো আছে বা প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের এই মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। মাইটোকন্ড্রিয়া কি করে? সে হচ্ছে শক্তি উৎপাদন করতেছে। যেহেতু শক্তি উৎপাদন করতেছে, তাহলে এই জন্য এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস বা শক্তিঘর। এখন শক্তি বলতে আমরা কি বুঝি বলতো? শক্তি বলতে আমরা বুঝি হচ্ছে অ্যাটিপিকে। কাকে বুঝি? আমরা বুঝি হচ্ছে অ্যাটিপিকে। তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে বলতো? মাইটোকন্ড্রিয়া হচ্ছে অ্যাটিপি তৈরি করে। অ্যাটিপি তৈরি করে যেহেতু, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? কোষের পাওয়ার হাউস বলতেছি। আর মাইটোকন্ড্রিয়া কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গাণু? আমার প্রকৃত কোষী জীবের ক্ষেত্রে বা প্রকৃত জীব কোষের ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হিসেবে আমি এটাকে বলতে পারতেছি। তাহলে এখন দেখো আমার এই অঙ্গাণুতে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়। এটা যে শুধু শক্তি উৎপাদনের জন্য দরকার ওইরকম না, এখানে আমার শ্বসনের কিছু গুরুত্বপূর্ণ চক্র এখানে সম্পন্ন হয়। সেই চক্রগুলা কি কি বলতো? সেগুলা হচ্ছে আমার ক্রেবস চক্র, আর হচ্ছে ক্রেবস চক্র, দেন কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, এই তিনটা খুব সুন্দর করে তিনটা অপশন দিয়ে দেয়। আমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট, আরেকটা কি,
আরেকটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলা কোথায় হবে? এগুলা হবে মাইটোকন্ড্রিয়াতে। তাহলে এখানে একটা চক্র আমার বাদ গেছে। সেই চক্রটা কি? সেই চক্রটা হচ্ছে বলতো, এখানে আরেকটা চক্র দেওয়া নাই, শ্বসনের একটা খুবই গুরুত্বপূর্ণ চক্র কিন্তু এখানে উল্লেখ করা নাই। সেই চক্রটার নাম কি বলো দেখি, কে কে বলতে পারো? এখানে কোন চক্রটার নাম নাই যেটা মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে না? ক্র্যাবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এটা বাদে আরেকটা চক্র কিন্তু বাদ গেছে। সেই বাদ যাওয়া চক্রটা কি ছিল বলতো? সেটা ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে হবে না। গ্লাইকোলাইসিস কোথায় হবে? সেটা হবে হচ্ছে সাইটোপ্লাজমে। কোথায় হবে গ্লাইকোলাইসিসটা? সাইটোপ্লাজমে। এইটা দিয়ে কোয়েশ্চেন করে তোমার বোর্ডে বা অ্যাডমিশনে। এই প্রশ্নগুলোর সাথেই দেখা হতে যাচ্ছে তোমার। এই প্রশ্নগুলোর সাথেই তোমার বোর্ড পরীক্ষার পরে তুমি মেডিকেলে পরীক্ষা দাও বা তুমি ভার্সিটিতে পরীক্ষা দাও, বায়োলজি দাঁড়াইলে এই প্রশ্নগুলাই আসে। তাহলে এই প্রশ্নগুলোর একটু ভালো করে তাদের সাথে খাতির আপ্যায়ন করতে হবে। তাহলে গ্লাইকোলাইসিস আমাদের কোথায় হয়? গ্লাইকোলাইসিস হবে হচ্ছে আমার সাইটোপ্লাজমে। আর এর বাহিরে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলা সবগুলা কোথায় হবে? এগুলা সবগুলা হবে হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে। তো গেল। এখন এটার আবিষ্কার কে করছে? মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার কে করছে? মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারের ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমাদের একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম কি? কলিকার। বিজ্ঞানীকে কলিকার। তিনি কি করছে? তিনি হচ্ছে আমাদের অণুবীক্ষণের সাহায্যে আমাদের মেইনলি সাইটোপ্লাজমের ভিতরে এই মাইটোকন্ড্রিয়াটাকে দেখছে প্রথমে। তাহলে দেখছে কে? আমাদের বিজ্ঞানী কলিকার হচ্ছে প্রথমে এগুলো দেখলেন। দেখার পরে তিনি কি করছে? ওয়াল্টার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়াটা দেখছে। আবার ওনার পরে আরেকজন দেখছে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং দেখলো। দেখার পরে তিনি এটা নামকরণ করছে। তিনি যে শুধু দেখছে এরকম না, তিনি এটার একটা নামকরণ করছে, এটার একটা নাম দিছে, একটা স্পেশাল নাম দিছে। সেই স্পেশাল নামটা কি? সেই স্পেশাল নামটা হচ্ছে ফিলা। তোমাদের প্রশ্নটা আসে, এই ফিলা নামটা কে দিছে? তাহলে কে দিছে ফিলা? ওয়াল্টার ফ্লেমিং দিছে, তাই না? তাহলে কলিকার হচ্ছে প্রথমে দেখছিল, তারপর ওয়াল্টার ফ্লেমিং এটা আবার মাইটোকন্ড্রিয়াটাকে ভালোভাবে দেখছে। দেখার পরে এটার নাম দিছে কি? এটার নাম দিছে হচ্ছে ফিলা। সরি, এটার নাম দিছে হচ্ছে ফিলা। দেন ফিলা দেওয়ার পরে আরেকজন বিজ্ঞানী এখানে আসছে। ওই যে আমার সেই দাদা দাদির নীতি, নতুন বাচ্চা জন্ম নিছে, দাদি একটা নাম নিয়ে বসে আছে, দাদা একটা নাম নিয়ে বসে আছে, নানি একটা নাম নিয়ে বসে আছে, ফুফু একটা নাম নিয়ে বসে আছে, বাচ্চার খালা আরেকটা নাম নিয়ে বসে আছে, আর মাঝখানে কি বাচ্চার বাবা মা যে নাম ঠিক করছে সেটা হারায় গেছে। এই অবস্থা হচ্ছে বেচারা মাইটোকন্ড্রিয়ার সাথে। তাহলে কি হইলো? প্রথমে হচ্ছে বিজ্ঞানী কলিকার দেখছে, মনে করে কলিকার হচ্ছে অসহায় বাবা মা। তারপরে হচ্ছে তার দাদির পক্ষের লোকজন আসলো। দাদির পক্ষ কে? দাদির পক্ষ বা দাদার বাড়ি হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তে আয়েশা বলছে আমার নাতির নাম হবে হচ্ছে ফিলা। নাতি নাম ফিলা নামটা হচ্ছে মেয়েদের সাথে বেশি যায়, তা আমার নাতনির নাম হবে হচ্ছে ফিলা, বংশের প্রথম সন্তান। তারপরে হঠাৎ করে আসলো কে এখানে? আসলো হচ্ছে অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান আসলো। বিজ্ঞানী অল্টম্যান আসার পরে তিনি কি করছে? বলল যে না, এটা মনে করো দাদার নানার বাড়ি। অল্টম্যান হচ্ছে নানার বাড়ি। বলল যে না, আমার নাতনি, আমিও নাম দিব। অল্টম্যান এসে কি করলো? তার নাম দিয়ে দিল হচ্ছে বায়োপ্লাস্ট। তার নাম দিল কি? বায়োপ্লাস্ট। অল্টম্যানের নামটাও বড়, তার সাথে কি তার বায়োপ্লাস্ট নামটাও বড়, ইকুয়াল ইকুয়াল নাম। তাহলে ওয়াল্টার ফ্লেমিং নামকরণ কি করছিল? ফিলা। আর অল্টম্যান নামকরণ কি করছে? অল্টম্যান নামকরণ করছে হচ্ছে বায়োপ্লাস্ট। এখন আরেকজন হচ্ছে মনে করো বাচ্চার ফুফু, সে বললো সবাই নামকরণ করছো, আমার নাম কেন বাদ যাবে? তারপরে ফুফু আয়সা সবাইকে মনে করো যে বা কিছু থাকে না ফ্যামিলি যাকে হচ্ছে সবাই ভয় পায়, ওরকম ভয় পাওয়া মানুষটা হচ্ছে কি? কার্ল বেন্ডা। ওই ভয় পাওয়া মানুষ হচ্ছে মনে করো কার্ল বেন্ডা। কার্ল বেন্ডা এসে বললো তোমরা ফিলাপ রাখো, বায়োপ্লাস্ট রাখো, যা মন চায় তা ডাকো, কিন্তু আমি তাকে ডাকবো কি? আমি তাকে ডাকবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
তাহলে ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করছে ফিলা, অল্টম্যান নামকরণ করছে বায়োপ্লাস্ট, আর কার্ল বেন্ডার নামকরণ কি করছে? কার্ল বেন্ডার নামকরণ করছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে বিজ্ঞানীদের নামগুলো মাথায় থাকবে, নামকরণগুলো মাথায় থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো দেখো আমাদের মাইটোকন্ড্রিয়া গেল। মাইটোকন্ড্রিয়া কি করে? কোষের মধ্যে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করতেছে, ছড়ানো ছিটানো ভাবে সে হচ্ছে অবস্থান করতেছে। এখন এই যে মাইটোকন্ড্রিয়াটা আছে, যদি আমরা আমাদের কোষের ভিতরে চিন্তা করি, কোষের ভিতরে কতটুকু থাকে? তার প্রায় 20% মতো কি থাকতেছে, 20 ভাগের মধ্যে মাইটোকন্ড্রিয়াটা থাকতেছে। কি করতেছে? আমার যে কোষের যে আয়তন আছে, কোষের আয়তনের কি, কোষের আয়তনের 20 ভাগই হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। কি হবে? এগুলা যা লিখতেছি বাবা বোর্ডে, একটু খেয়াল রাখার চেষ্টা করবো, পরীক্ষার প্রশ্নগুলো এই জায়গাগুলো থেকে আসে। কোষের মোট আয়তনের 20 ভাগ কি? 20 ভাগই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা গেল। এখন এই মাইটোকন্ড্রিয়া কি করবে? মাইটোকন্ড্রিয়াটা আমার একটু গঠনটা দেখি। তাহলে গঠন পড়তে গেলে তার চিত্র আঁকা লাগবে। পরীক্ষাতে মাইটোকন্ড্রিয়া চাইলে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা এঁকে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার চিত্রটাকে এঁকে দেওয়ার চেষ্টা করবা। এখন মাইটোকন্ড্রিয়া আঁকতে গেলে কি, এটা হচ্ছে আমি দুইটা ঝিল্লি আঁকবো, ঠিক আছে? দুইটা আবরণ আঁকবো, এটার আবরণটা আগে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? আমরা একটা আবরণ আঁকার চেষ্টা করি। এই একটা আবরণ দিলাম, তারপরে আরেকটা আবরণ দিলাম, দুইটা আবরণ দিলাম। তো আবরণ দেওয়ার পরে ভিতরে হচ্ছে আমি কিছু ম্যাগি নুডলস এর মতো প্যাচগোজ দিব। এই আমার হচ্ছে ভিতরে আমি প্যাচগোজ দিয়ে দিলাম। তো এই প্যাচগোজ দেওয়ার পরে কি কাহিনী করতেছি দেখো। এখন আমরা এটাকে একটু হালকা করে মার্কিং করার চেষ্টা করি, এটাকে কি কি নাম জানতেছি। তাহলে আমি কি করতেছি, এখানে হচ্ছে আমি বাইরের একটা আবরণ দেখতেছি এখানে, তাই না? বাইরে একটা আবরণ দেখতেছি, তাহলে বাহিরের আবরণকে কি বলবো? বহি আবরণ বা বাইরের মেমব্রেন, তাই না? তাহলে এটা আমি বলতেছি বহি আবরণ। এটা বহি আবরণ হলে ভিতরটা কি হবে বলতো? ভিতরটা হইব হচ্ছে অন্ত আবরণ। বহি আবরণ গেল, অন্ত আবরণ গেল, ঠিক আছে? এটাকে আরেকটু কম্প্রেসড করে চাপায় চাপায় তোমরা চাইলে দিতে পারো, এটা কোনো প্রবলেম নাই। এখন এই যে এরকম আমার যে পেঁচানো পেঁচানো যে অংশগুলা, পেঁচানো পেঁচানো যে বস্তুগুলা, এই পেঁচানো পেঁচানো জিনিসগুলাকে আমি কি বলি বলতো? এই পেঁচানো পেঁচানো জিনিসগুলাকে বলি হচ্ছে আমি ক্রিস্টি। এগুলাকে বলি কি? এগুলাকে বলি হচ্ছে ক্রিস্টি। এগুলাকে বলতেছি কি? এগুলাকে বলি হচ্ছে ক্রিস্টি। এগুলাকে বলতেছি কি? এগুলাকে বলতেছি হচ্ছে ক্রিস্টি। ক্লাসে কি মানুষ নাই? আমি বুঝতেছি না, তোমরা কি আনসার করতেছো না নাকি? ওকে, তো দেখো আমরা হচ্ছে এখানে যতটুকু আঁকলাম ততটুকু আমি দেখলাম, যেখানে কি প্রথমে হচ্ছে আমি দুইটা আবরণ দিলাম। দুইটা আবরণ কি কি? একটা হচ্ছে বহিস্থ আবরণ আর একটা হচ্ছে অন্ত আবরণ। আর এই যে পেঁচানো পেঁচানো যে জিনিসগুলো আছে সেটাকে আমি কি বলতেছি? সেটাকে বলতেছি হচ্ছে আমি ক্রিস্টি। এখন এই যে ক্রিস্টি গুলা আছে, এই ক্রিস্টির গায়ে হচ্ছে আমার কতগুলো দানার মতো বস্তু লেগে থাকতেছে। এই ক্রিস্টির গায়ে হচ্ছে কতগুলা দানার মতো বস্তু লেগে থাকবে। এই দানার মতো বস্তুগুলাকে আমি বলবো কি? এগুলাকে বলবো হচ্ছে আমি অক্সিসোম। ক্রিস্টির গায়ে লেগে থাকা এই দানার মতো বস্তুগুলাকে আমি কি বলবো? এগুলাকে বলবো হচ্ছে আমি অক্সিসোম। এখন এই অক্সিজেনটার ক্ষেত্রে কিছু স্পেশাল কথা মনে রাখতে হবে। এই অক্সিজেনের ক্ষেত্রে কিছু স্পেশাল কথা কি? এই অক্সিজেনের ভিতরে হচ্ছে আমাদের কি আছে? এটাকে আমরা বলি এটিপি সিনথেসিসও বলি। অক্সিজেনটাকে আমরা কি বলতে পারি? এই অক্সিজেনটাকে হচ্ছে আমরা এটিপি সিনথেসিসও বলতে পারি। এখন কেন এটাকে এটিপি সিনথেসিস বলতে পারি? এর কারণ হচ্ছে এই অক্সিজেনের ভিতরে এটিপি উৎপাদনের জন্য যা যা দরকার, এটিপি উৎপাদনের জন্য যা যা দরকার সবকিছু এই অক্সিজেনের ভিতরে থাকতেছে। তাহলে এই অক্সিজেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখানে কি পাচ্ছি বলতো? আমার এই অক্সিজেনের ভিতরে কি আছে? অক্সিজেনের অপর নাম কি? এটা আমি বলতে পারছি এটাকে এটিপি সিনথেসিস। তাহলে এখানে কেন এটাকে এটিপি সিনথেসিস বলতেছি? কারণ হচ্ছে উনি
আমার অ্যাটমি তৈরির জন্য সমস্ত জিনিসপত্র বহন করতেছে। আচ্ছা, তাহলে আমি ক্রিস্টি পাইলাম, আবরণ পাইলাম, আর হচ্ছে অক্সিজেন পাইছি। এটার ভিতরে কিন্তু আরো কিছু জিনিস থাকে। আরো কি থাকবে বলতো? যখন আমার একটা মাইটোকন্ড্রিয়া, একটা অঙ্গাণু আছে, তাহলে অঙ্গাণুর ভিতরে অবশ্যই আমার একটা ডিএনএ থাকবে। তাহলে এটা ডিএনএটা কিরকম? এটা ডিএনএটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। ডিএনএটা কিরকম? বৃত্তাকার ডিএনএ, বা এটাকে আমরা কি বলতে পারি বলতো? প্লাজমিড বলতে পারি, তাই না? তাহলে ডিএনএ বা প্লাজমিড, তাই না? আমার হচ্ছে এখানে কি আছে? ডিএনএ পাইলাম, তাহলে ডিএনএ আছে বা প্লাজমিড আছে। এখন এই ডিএনএ গেল, প্লাজমিড পাইলাম, ক্রিস্টি পাইছি, তাই তো আমাদের মোটামুটি জিনিসপত্র গেল। এখন এটার ভিতরে কি থাকবে বলতো? মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমার কিছু রাইবোজোম থাকবে। আমার আর কি থাকবে? কিছু হচ্ছে রাইবোজোম ঘুরবে, দানাদার কিছু রাইবোজোম আছে। কি পাচ্ছি আমি? হচ্ছে এখানে কিছু রাইবোজোম পাবো। এখানে কি পাচ্ছি? রাইবোজোম পাইলাম। এখন আমার এখানে কি কি খেয়াল রাখতে হবে বলতো? আমার রাইবোজোম পাইছি, তারপরে হচ্ছে অক্সিজোম পাইলাম, ডিএনএ পাইলাম, আমি অন্তত বহিত ক্রিস্টি পাইছি। এর মধ্যে আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেনটা, যে অক্সিজেনের মধ্যে আমার অ্যাটিপি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি পাচ্ছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিন্তু আমাদের বইয়ের সবচেয়ে সহজ চিত্রের মধ্যে একটা। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে মাইটোকন্ড্রিয়ার গঠন কি, তাহলে আমি তার গঠনিক বা ভৌত গঠন, আমরা কিন্তু এখন কথা বলতেছি অবশ্যই ভৌত গঠন নিয়ে। তো তার ভৌত গঠনে কি কি দেখতে পাচ্ছি? তার ভিতরে দুইটা আবরণ আছে, একটা বাইরে আর একটা ভিতরে। আর কি আছে? আর আছে হচ্ছে অক্সিসোম আছে, আর হচ্ছে কি ক্রিস্টি আছে। মেইনলি এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোকে বলতেছি ক্রিস্টি। ক্রিস্টির গায়ে থাকে কি? অক্সিজেন থাকে। এছাড়াও এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আছে হচ্ছে আমার একটা ডিএনএ থাকবে, একটা বৃত্তাকার ডিএনএ। তাহলে বৃত্তাকার ডিএনএ কে আমরা কি বলি? প্লাজমিড বলতেছি। আর কি থাকবে? রাইবোজোম থাকবে। এটা ছাড়া পুরোটারে আমি কি বলবো? বাকি যে জায়গাগুলো আছে, বাকি জায়গাগুলোকে বলবো হচ্ছে আমি ম্যাট্রিক্স। বাকি জায়গাগুলোকে কি বলবো? বাকি জায়গাটাকে বলতেছি আমি ম্যাট্রিক্স। আমরা কিন্তু জানি ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? ম্যাট্রিক্সটাকে আমরা একটা প্লেট হিসেবে তুলনা করছি, যেই প্লেটের মধ্যে আমি খাবার তুলে তুলে খাচ্ছি। এখন বাকি সবগুলোকে খাবার চিন্তা করলে বাকি জায়গাটা কি? প্লেট। অবশ্যই তোমাকে প্লেটের মধ্যে খাবারটা রাখতে হবে। তাহলে বাকি যে অঙ্গাণুগুলো ভিতরে আমি দেখতে পাচ্ছি সবগুলা এই ম্যাট্রিক্সের উপরে বসে আছে। সবগুলা কি করতেছে? সবগুলা হচ্ছে এই ম্যাট্রিক্সের উপরে বসে আছে। আচ্ছা, এখানে আমাদের এই রাইবোজোমটা নিয়ে একটা স্পেশাল জিনিস মনে রাখতে হবে। এখানে যে রাইবোজোমটা আছে, রাইবোজোমটা দেখতে কিরকম? এটা হচ্ছে আমার 70S রাইবোজোম। এই রাইবোজোমটা কিরকম? মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমটা আছে সেটা হচ্ছে আমার 70S রাইবোজোম। তাহলে এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা হচ্ছে আপুকে তোমরা একটু চিন্তা করে তারপরে আমাকে জানাইবা। প্রকৃত জীবকোষের ক্ষেত্রে আমরা নরমালি চিন্তা করছি, দেখো আমাদের কি রাইবোজোমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা নরমালি জীবকোষের ক্ষেত্রে। এখন চিন্তা করো যদি আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কথা চিন্তা করি, আমরা দেখো প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করিও, তারপরে তোমরা এটার আনসার করবা, ঠিক আছে? আমরা নরমালি জানি হচ্ছে রাইবোজোমকে আমরা বলি কি? রাইবোজোমকে বলি হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কি বলতেছি? সার্বজনীন অঙ্গাণু। এর কারণটা কি ছিল? এর কারণ ছিল হচ্ছে আমাদের রাইবোজোমের ভিতরে, আমরা রাইবোজোমটা পাই কোথায়? রাইবোজোমটা পাই হচ্ছে আমি আমার আদিকোষ আর প্রকৃত কোষ দুই জায়গাতেই। এখন এখানে একটা ভ্যারিয়েশন থাকে যে আদিকোষে পাবো আমি হচ্ছে 70 ভেটবার্গ আর প্রকৃত কোষে পাবো হচ্ছে 80 ভেটবার্গ। এখন যদি আদিকোষের ক্ষেত্রে আমি স্পেসিফিক ভাবে আসি, তাইলে আমি কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস দেখতে পাই যে আদিকোষের মধ্যে একমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে থাকে কি? একমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে থাকতেছে রাইবোজোম, তাই না? এখন চিন্তা করো যে যেহেতু একমাত্র আমার অঙ্গাণু হিসেবে রাইবোজোমটা থাকতেছে, তাহলে এটার ভিতরে মাইটোকন্ড্রিয়ার যে অবস্থাটা সেটা কি হওয়ার কথা বা কেমন হওয়ার কথা ছিল? আমরা এখানে আদিকোষের ভিতরে অন্য আরো কোনো কোষীয় অঙ্গাণু পাই কিনা সেটা আপুকে বলো, যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অন্য আরো কোনো আমরা অঙ্গাণু পাই কিনা আদিকোষের মধ্যে? পাচ্ছি তো না। তাহলে ওইখানের যে রাইবোজোমটা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে রাইবোজোমটা, সেটার মধ্যে আমি 70S কিভাবে পাচ্ছি? প্রশ্নটা বুঝতে পারছো কিনা সেটা বলো। প্রশ্ন বুঝতে পারছো কিনা বলো। প্রশ্ন বুঝতে পারছো কিনা সেটা বলো। যে আমাদের যেহেতু আমরা জানি রাইবোজোমটা হচ্ছে সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু কারণ হচ্ছে এটা আমি আদিকোষেও পাই, প্রকৃত কোষেও পাই। এখন আদিকোষের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে আদিকোষে কোনো কিছু স্বয়ং সম্পূর্ণ নাই, তার হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াসও আমি পাই না, নিউক্লিয়াসের কিছু বস্তু পাই, নিউক্লিয়ার বস্তু পাই,
তাই না? তারপরে হচ্ছে এখানে একমাত্র সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে আমি মাইটোকন্ড্রিয়াটাকে পাচ্ছি। তো একমাত্র সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে রাইবোজোম যদি আমি পাই এখানে, তাহলে আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়া তো আমরা আদিকোষে পাচ্ছি না। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে আমার রাইবোজোমটা আছে, সেই রাইবোজোমটা কেন 70s? আমার রাইবোজোমটা কেন 70s? এইটা হচ্ছে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। এই একটা কোয়েশ্চেনের আনসার খাতায় লিখে তোমরা গ্রুপে সাবমিট করবা ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে। চিন্তা করবা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে মেনশন দিয়া এটা গ্রুপে সাবমিট করবা। আমি দেখব যে এটা কে সঠিক আনসার দিতে পারতেছে। যে সঠিক আনসার দিতে পারবা, যারা যারা সঠিক আনসার দিতে পারবা তাদের জন্য কিন্তু একটা কি থাকবে, এই একটা কোয়েশনের জন্য তোমাদেরকে মোবাইল রিচার্জ দেওয়া হবে। এর থেকে ভালো কিছু আর দিতে পারতেছি না আপাতত, কিন্তু ক্লাসের শেষে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। ওকে, এটা হচ্ছে তোমাদেরকে, এটা হচ্ছে রিচার্জ কোয়েশন। এটা হচ্ছে রিচার্জ কোয়েশন। আমি কত টাকা রিচার্জ সেটা বিষয় না, বাট এটা হচ্ছে তোমাদের ক্লাস শেষ হলে দেখবো কে সুন্দর সুন্দর করে আনসার করতে পারো। ঠিক আছে, কপি পেস্ট করলে তো আপু অবশ্যই বুঝতে পারবো কে কপি পেস্ট মারছো। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের ভৌত গঠনটা দেখতে পেলাম। যদি তোমাকে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন জিজ্ঞেস করে এই পয়েন্টগুলো লিখবা, প্রত্যেকটা থেকে এক লাইন করে লিখে দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো ভৌত গঠন শেষ করলে অবশ্যই আমাকে কি করতে হবে, তার রাসায়নিক গঠনটাও দেখতে হবে। তাহলে রাসায়নিক উপাদান কি কি আছে? এই রাসায়নিক উপাদান হিসেবে আমি পাবো হচ্ছে এখানে প্রোটিন পাবো। প্রোটিন কতটুকু পাবো? প্রোটিন পাবো হচ্ছে তার 65%। আর কি পাবো? প্রোটিন ছাড়া আমি এখানে কিছু গ্লিসারাইড পাচ্ছি। গ্লিসারাইড কতটুকু পাচ্ছি? 29%। আর কি আছে? লেসিথিন আছে, সেফালিন আছে। লেসিথিন আর সেফালিন কতটুকু? লেসিথিন সেফালিন 2%। এখানে 1% আমার লেসিথিন 1% থাকতে পারে, সেফালিন 3% থাকতে পারে, লেসিথিন 0.1% থাকতে পারে, বাকি সবটা হচ্ছে সেফালিন থাকতে পারে। এখানে কেউ আজেরা বুদ্ধি কাটাইতে যায় না, দুইটা কম্বাইন করে হচ্ছে 4%। আর কোলেস্টেরল কতটুকু আছে? 2%। এই কোলেস্টেরলের পার্সেন্টেজটা মাঝে মধ্যে পরীক্ষাতে আসে, প্রোটিন আর হচ্ছে কোলেস্টেরল। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমি প্রোটিন পাচ্ছি কতটুকু? 65%। আর কোলেস্টেরল পাচ্ছি কতটুকু? কোলেস্টেরল পাচ্ছি হচ্ছে আমি 2%। আচ্ছা, এখন লিপিড যে পাচ্ছি আমি, আবার যে গ্লিসারাইড গুলা আছে, সেই গ্লিসারাইডের মধ্যে কি মেইনলি আমরা লিপিড গুলা পাচ্ছি। তো এখন এই লিপিড গুলার মধ্যে কি আছে দেখো তো, এখানে আমার মেইনলি 90% কি 90% হচ্ছে আমার হচ্ছে এখানে ফসফোলিপিড, মানে কি ফসফেট গ্রুপ যুক্ত লিপিড। লিপিডের মধ্যে মেইন যে পার্সেন্টেজটা আছে বা সবচেয়ে বেশি পরিমাণের আছে ফসফোলিপিড। আর বাকিটুকু কি? বাকিটুকু মিলায়া ফ্যাটি অ্যাসিড বা ক্যারোটিনয়েড বা ভিটামিন ই, ওরা সবাই মিলায়া হচ্ছে 10%। আর এখানে এনজাইম আর কোএনজাইম আছে কত ধরনের? 100 ধরনের। তাহলে দেখো আমরা কিন্তু আবার এনজাইম কোএনজাইমের কাহিনীতে চলে আসছি। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু এনজাইম পাইছিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয় ধরনের এনজাইম ছিল? 15 ধরনের। এর আগে আবার আমরা কোনটা পড়ছি? আমরা লাইসোসোম পড়ছি, সেখানে কি 40 থেকে 50 ধরনের। এখন মাইটোকন্ড্রিয়া পড়তেছি, মাইটোকন্ড্রিয়াতে কয় ধরনের? 100 ধরনের। তাহলে আমরা কিন্তু আবার এটাকে নোট করতে পারি, এটাকে আবার আমরা নোট কোয়েশনে রাখতে পারি। আচ্ছা, আর কি? আর হচ্ছে এখানে কিছু নিউক্লিয়ার বস্তু থাকতেছে, ডিএনএ আরএনএ থাকতেছে, বৃত্তাকার ডিএনএ বা এখানে আরএনএ থাকতে পারে। এখানে পার্সেন্টেজটা কতটুকু? তার মাত্র 0.5% থাকতে পারে, মানে অতি সামান্য পরিমাণে থাকতে পারে। এছাড়া আমাদের ভিটামিন B6, ভিটামিন B12, ভিটামিন কে আর ভিটামিন ই থাকতে পারে। ওকে, এখন দেখো আমাদের যে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃঝিল্লি আছে, মানে তার যে ভিতরের আবরণটা আছে, আমাদের এই ভিতরের আবরণে কি কার্ডিওলিপিড নামক একটা আমাদের কি থাকতে পারে? একটা লিপিড থাকতে পারে। অন্ততকে হচ্ছে আমার কি থাকতে পারে? কার্ডিওলিপিড নামক কিছু বস্তু থাকতে পারে। আচ্ছা, তা আমাদের মাইটোকন্ড্রিয়ার গঠনটা গেল। ওকে, এখন এন্ডোসিম্বায়ন জিনিসটা একটু দেখো। এন্ডোসিম্বায়ন জিনিসটা কি? আমাদের ইউক্যারিওটিক কোষে। ইউক্যারিওটিক বলতে কি আমরা হচ্ছে বুঝতেছি আমাদের ইউক্যারিওটিক কি? প্রকৃত কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষের যে ক্লোরোপ্লাস্ট আছে, সেটার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়াকে একসাথে কি বলতেছি আমরা?
কোষের এন্ডোসিম্বায়ন বলতেছি। তাহলে আমাদের কি প্রকৃত কোষের ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলতে পারি, এন্ডোসিম্বায়ন বলতে পারি। আর মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, যদি তোমার মাইটোকন্ড্রিয়াতে কোনো একটা ঝামেলা লেগে যায় তাহলে তোমার কি কি হইতে পারে, তোমার টাইপ 1 ডায়াবেটিস হইতে পারে, তার মানে টাইপ 2 ডায়াবেটিস একটা আছে সেটা আরো খারাপ হইতে পারে। টাইপ 1 ডায়াবেটিস হইতে পারে, তোমার হচ্ছে অ্যালজাইমার হইতে পারে, আর হচ্ছে পার্কিনসন ডিজিজ একটা রোগ আছে, সেই পার্কিনসন ডিজিজটা তোমার হইতে পারে। তাহলে তিনটা জিনিস, একটা পার্কিনসন ডিজিজ হইতে পারে, তোমার হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস হইতে পারে, আর হচ্ছে তোমার অ্যালজাইমার হইতে পারতেছে। ঠিক আছে? আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার মেইন কাজটাই হচ্ছে কি, তার মেইন কাজটাই হচ্ছে সে শক্তি উৎপাদন করবে, তাই না? মাইটোকন্ড্রিয়ার মেইন কাজটা কি? সে শক্তি উৎপাদন করবে, মানে এটিপি উৎপাদন করবে। তাহলে কি সে কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন করতেছে, সে উৎপাদন করে সে নিয়ন্ত্রণ করবে, মানে কি ডিস্ট্রিবিউশনটাও ঠিকঠাক মতো করবে। শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম সে ধারণ করতেছে। এখন দেখো, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম তার কেন ধারণ করা লাগতেছে? কারণ তার মধ্যেই কিন্তু আমার এই যে পরবর্তী যে চক্রগুলো আছে, কি কি, আমার ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই তিনটা আমাদের উদ্ভিদ শারীরতত্ত্ব পড়ার সময় এগুলা হচ্ছে পড়বো বিস্তারিত ইনশাল্লাহ। বা তোমরা এফডিসি কোর্সে হচ্ছে তোমাদের এই ক্লাসটা হয়েছে, সেগুলো দেখতে পারো। তো ওইখানে কি ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই তিনটা চক্র হচ্ছে শ্বসনেরই চক্র। এই তিনটা হচ্ছে শ্বসনেরই জিনিসপত্র। শ্বসনের মধ্যে আমার হচ্ছে কাহিনীগুলো হবে এই তিনটা চক্র দিয়ে। এর মধ্যে আরেকটা আছে গ্লাইকোলাইসিস, যেটা হবে সাইটোপ্লাজমে। তাহলে এইগুলা চক্রগুলা যেহেতু চালাইতে হচ্ছে, চক্র চালাইতে গেলে তাকে ওই চক্রের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় দিতে হবে। তাই তো তুমি একটা মানুষকে যদি দাওয়াত দাও, তাহলে সেই মানুষকে আপ্যায়ন করার জন্য তোমাকে খাবার রেডি করতে হবে। তুমি যদি পান্তা ভাত খাও, পান্তা ভাত খাইলে তো তুমি মেহমানকে পান্তা ভাত খাওয়াইতে পারবে না। পহেলা বৈশাখ হইলে, যেটা আমাদের বাঙালি ট্রেন্ড যেটা চলে, পহেলা বৈশাখের দিন হইলে সেই পান্তা ভাতকে সবাই সসম্মানে গ্রহণ করে। কিন্তু পহেলা বৈশাখ বাদে কাউকে তুমি যদি এটা সার্ভ করো, সেটা তোমাকে অসম্মানের সাথে বর্জন করে দিবে। তাই পহেলা বৈশাখ বাদে কাউকে ইনভাইট করলে তার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা তোমাকে ব্যবস্থা করতে হবে। তাহলে যেহেতু চক্রগুলো হবে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাহলে তার জন্য এনজাইম আর কোএনজাইম কি করবে, আমাদের এই মাইটোকন্ড্রিয়ায় সাপোর্ট দিবে। এনজাইমের কাজ কি? এনজাইম হচ্ছে বিক্রিয়ার গতিগুলাকে ত্বরান্বিত করতেছে, বাড়ায় দিতেছে, যে তুমি রিঅ্যাকশন করতেছো আরো তাড়াতাড়ি করো। আচ্ছা, তারপরে হচ্ছে তারা কি করে, নিজস্ব ডিএনএ আর আরএনএ উৎপাদন করে। তারা কি করে, তারা হচ্ছে নিজস্ব ডিএনএ আর আরএনএ উৎপাদন করে। এছাড়া প্রোটিন সংশ্লেষণ আর হচ্ছে কি করে, তারা হচ্ছে স্নেহ বিপাকে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষণ আর কিসে সাহায্য করবে, স্নেহ বিপাকে সাহায্য করবে। আর কি করে, তারা হচ্ছে আমার যে ক্যালসিয়াম আর পটাশিয়াম প্রভৃতি হচ্ছে কি করতেছে, আয়ন গুলা, এগুলার হচ্ছে সক্রিয় পরিবহন করবে। এইসব আয়নের কি করবে, এইসব আয়নের হচ্ছে সক্রিয় পরিবহন করবে। এখন এই আয়ন গুলা কেন দরকার? এই যে আমাদের বডিতে নানান ধরনের জিনিসপত্র যায় আসে, আমার দেহের ভিতরে যদি কোন একটা জিনিসের ইমব্যালেন্স হয়ে যায়, আমরা কিন্তু যখন কোষ ও কোষের গঠনের দ্বিতীয় ক্লাসটা করছি, কোষ ঝিল্লিটা পড়ছি, তখন কিন্তু আমরা পড়ছিলাম যে আমার যে ইন্টিগ্রাল প্রোটিন আছে সে হচ্ছে কোষ ঝিল্লিটাকে দুই ভাগ করে রাখে। দুই ভাগ করে রাখলে ওইখান দিয়ে আমার কিছু বস্তু আসা যাওয়া করতে পারতেছে। এখন যে সে ভিতরে যাইতে পারতেছে বা ভিতর থেকে বাইরে আসতে পারতেছে, এটা কি করে, কোষের ফ্লুইডিটি বজায় রাখে। যে কোষটাকে, কোষের ভিতরের যে তারল্যটা আছে কোষের মধ্যে আমার কি, যাতে কোষগুলা ঠিকঠাক মতো থাকতে পারে বা অঙ্গাণুগুলা ঠিকঠাক মতো থাকতে পারে বা তারা পর্যাপ্ত পরিমাণের পুষ্টি পায় বা তাদের জন্য প্রয়োজনীয় উপাদানগুলা পায়, সেটার জন্য পরিবহন জিনিসগুলা দরকার। এখন মনে করো তোমার যেখানে পজিটিভ থাকবে ক্যালসিয়াম আর পটাশিয়াম, দুইটাই তো কি পজিটিভ জিনিস, তাহলে এই দুইটা জিনিস কখনো একসাথে থাকবে না, একটা ঢুকলে আরেকটা বাইর হবে। এরকমই তো জিনিসপত্র চলবে আমাদের কোষের ভিতরে, একজন ঢুকবে আরেকজন বের হবে। আমাদের দেহে আয়নের ভারসাম্যটা বজায় রাখা খুব বেশি প্রয়োজন, কারণ একটা আয়নের উল্টাপাল্টা কিছু হবে, তোমার সুন্দর সুন্দর রোগ বালাই হয়ে বসে থাকবে। যে রোগ বালাই ঠিক করাইতে গেলে তোমার বাবার হাজার হাজার টাকা যাবে। তাহলে এই আয়ন গুলাকে তাদের কি করতে, তাদের হচ্ছে সুন্দর করে পরিবহন করতেছে। যদি মনে করো ক্যালসিয়াম আছে এখানে, আমার বডির ভিতরে ক্যালসিয়াম বসে আছে, তখন পটাশিয়ামকে ঢুকাবে না।
পরিবহন করে নিয়ে আসবে না, বা যদি তাকে ঢুকাই দিলে ক্যালসিয়ামকে সাথে সাথে বের করে দিবে। তার মানে কি সক্রিয় পরিবহন, যে একজন ঢুকছে আরেকজনকে তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে। ওই জিনিসগুলো কে করে? ওই জিনিসগুলো মাইটোকন্ড্রিয়া করতেছে। পাশাপাশি শুক্রাণু আর ডিম্বাণু গঠনেও কি করে? মাইটোকন্ড্রিয়া সাহায্য করতেছে। এগুলা কিন্তু এমসিকিউ, ঠিক আছে? এগুলা প্রত্যেকটা এমসিকিউ। দেন কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। আমাদের দেহে ক্যালসিয়াম আয়নের ঘনত্বটাও কে রক্ষা করে? আমাদের হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া রক্ষা করতেছে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস, আরেকটা আছে হচ্ছে নেক্রোসিস। বলতো নেক্রোসিস জিনিসটা কি? নেক্রোসিসটা কি? নেক্রোসিসটা কি বলো? নেক্রোসিস জিনিসটা কি? এখানে তো পড়লাম কোষের পূর্ব নির্ধারিত মৃত্যুকে বলতেছি আমরা অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিস ছাড়া আমাদের আরেকটা আছে নেক্রোসিস। এই নেক্রোসিস জিনিসটা কি বলতো? নেক্রোসিসটা কারা কারা জানি? নেক্রোসিস হচ্ছে কোষ যদি নরমালি না মরে তোমার হচ্ছে ওই যে বিষ খাওয়ায় মারা ফেলায় কোষকে, যে কোষকে বিষ খাওয়ায় মারা দিছে, বিষক্রিয়ার কারণে যদি কোষের মৃত্যু ঘটে সেটাকে আমি বলবো কি? নেক্রোসিস বলবো। তাহলে ওই নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিসের মধ্যে অ্যাপোপ্টোসিসটাকে নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করছে। আর কি? রক্তকণিকার হরমোন উৎপাদনে সাহায্য করবে। বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন আমার আছে কি, আমার হচ্ছে সালফার আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ম্যাঙ্গানেস আছে, এগুলাকে সঞ্চয় করে রাখে। এগুলাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়া সঞ্চয় করে রাখতেছে, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়ার আমরা সবকিছু ক্লিয়ার হয়েছি কিনা বলো? মাইটোকন্ড্রিয়া আমরা ক্লিয়ার কিনা বলো? দ্রুত আনসার করো। ক্লিয়ার হইলে ক্লিয়ার বলো, ডান লিখো। ক্লিয়ার হইলে ক্লিয়ার বলো, ডান লিখো। আমরা কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? ক্লিয়ার হইলে ক্লিয়ার বলো আর হচ্ছে ডান লিখো। আর আপুর সাউন্ড কি এখনো প্রবলেম করতেছে? এটা আপুকে একটু জানাইবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সেলের অপমৃত্যু। সেল হচ্ছে, সেলকে কেউ খুন করছে, তাহলে তাকে কি করতে হবে আমাদেরকে? ছোটবেলা হচ্ছে আগে সিআইডি দেখতাম, কোন একটা ইন্ডিয়ান চ্যানেলে, সোনিতে মনে হয় দেখতাম। তো সেখানে হচ্ছে কি এসিপি, যে এসিপি ছিল আর একজন হচ্ছে দায়া না দেয়া, যে হচ্ছে দরজা ভাঙতো। তো কোন একটা মার্ডার হইলে সে হচ্ছে দরজা ভেঙে ভেঙে যাইতো। তাহলে আমাদের কোষের মৃত্যুর ক্ষেত্রে সেই ইন্ডিয়ান সিআইডি কে ডাকতে হবে। 70% ক্লিয়ার। বাকি যে 30% আছে সেটা হচ্ছে ক্লাসটা করার পরে তুমি যখন বইটার দিকে একবার চোখ বুলাইবা, কারণ একটা একটা করে দুইটা দুইটা করে টপিক পড়াচ্ছি, তো কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে কষ্ট হবে না। বাকিটুকু হচ্ছে একবার চোখ বুলাই ঘুমাই যাবা, ঘুমের আগে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। আমাদের ব্রেইনকে কাজ দিয়া ঘুমাইতে হয়। আমরা একটা সাইকোলজিক্যাল একটা গবেষণা আছে, সেখানে বলা হয় যে তোমরা যদি তোমার ঘুমের আগে তুমি একটা কাগজের মধ্যে তোমার সমস্যাগুলো লিখে ঘুমায় থাকবা, ঘুমায় থাকলে তোমাদের ব্রেইন হচ্ছে সে চুপ করে বসে থাকতে পছন্দ করে না। ঘুমায় থাকলে তোমার ব্রেইন অটোমেটিক ওই জিনিসটার সমাধান হচ্ছে বের করে দিবে। এটা আমি কোনো একটা শর্ট ক্লিপে দেখছিলাম, আমি জানি না এটা কখনো নিজে প্রয়োগ করে না, তোমরা করে দেখতে পারো। যে তোমরা এই পড়াগুলাকে হচ্ছে, বায়োলজিকে তো সবাই সমস্যা হিসেবে দেখে, তাহলে সেই পড়াগুলোকে খাতায় লিখবা, একটা কাগজে লিখবা, লিখে হচ্ছে কাগজটা বালিশের নিচে দিবা। যারা হচ্ছে ডোরিমন দেখো, একটা ওভারনাইট পিকলিং একটা গ্যাজেট ছিল যেটার ভিতরে নবিতা বই খাতা নিয়ে রাতে ঘুমাইছে। তো ঘুমাইলে কি হয়, সকালবেলা হচ্ছে তার পড়া মুখস্থ হয়ে যায়। তোমাদের সাথে ওই দৈব কাহিনী ঘটতে পারে, তোমাদের সাথে সেই দৈব কাহিনী ঘটতে পারে। বুঝতে পারছি? বলো তো বাবা, বুঝতে পারছি কিনা? মাইটোকন্ড্রিয়া আমরা ক্লিয়ার কিনা? মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা ক্লিয়ার কিনা? আপুকে বলো। কি রে, কথা কেন বলো না তোমরা? হ্যাঁ, কার্যকর কিনা জানি না, তোমরা প্র্যাকটিস করো, টেস্ট করে আপুকে জানা হচ্ছে। আমরা হচ্ছে এখন কোয়েশ্চেনে ঢুকবো। নিচের কোনটা হচ্ছে যে মুদ্রা উৎপাদিত হয়? এগুলো হচ্ছে খুবই সিলি সিলি কোয়েশ্চেন, তাই খুব দ্রুত আনসার করার চেষ্টা করো। দেখি কারা কারা আগে আনসার দিতে পারে, কারা কারা আগে আনসার দিবা, আগে আনসার দিতে পারো। ডোরিমন মাই ফেভারিট কার্টুন, আমারও ফেভারিট কার্টুন, আমি এখনো দেখি মাঝে মধ্যে বসে বসে, ভালোই লাগে, খারাপ না। এখন বলো যে নিচের কোনটা জৈব মুদ্রা উৎপাদিত হয়? এটা হচ্ছে 1, আমার এমসিকিউ নাম্বার 1। 1 লিখে তারপর আনসারটা করো। 1 লিখে আনসার হয়ে দেখো, ক্লাসটা রেকর্ডের আকারে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি এই ক্লাসটা রেকর্ডের আকারে পেয়ে যাবে। তাই অসুস্থ হয়ে ক্লাস করার প্রয়োজন নাই, অসুস্থতা নিয়ে ক্লাস করতে হবে না। 1 কি বলো তো? 1 কি? এটা হচ্ছে সবচেয়ে সহজ কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, নাহিদ বলছো, রহিমা বলছো, মেহেরি বলছো, এই
কোষের জৈব মুদ্রা উৎপাদিত হয়। জৈব মুদ্রা বলতে আমরা কাকে বুঝি বলো তো? জৈব মুদ্রা কার অপর নাম? জৈব মুদ্রা হচ্ছে এটিপির অপর নাম। এটিপি উৎপাদন করে কে? এটিপি উৎপাদন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। রাইবোসোম এটিপি উৎপাদন করে না। রাইবোসোম এটিপি উৎপাদন করে না। ঠিক আছে, রাইবোসোম এটিপি উৎপাদন করে না। আনসার হবে কি ডি। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, এটিপি কে জৈব মুদ্রা বলা হয়। হ্যাঁ, আমরা একটু আগে জেনে আসলাম এটিপি কে জৈব মুদ্রা বলা হয়। মাইটোকন্ড্রিয়াতে এটিপি উৎপন্ন হচ্ছে, তো সেটাও জানলাম যে এটিপি কে জৈব মুদ্রা বলতেছি। আর মাইটোকন্ড্রিয়াতে কি হবে? আমার এই এটিপি তো উৎপাদন হবে। নিউক্লিয়াসের সকল কোষের জৈবিক কাজটা কে নিয়ন্ত্রণ করতেছে? মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। নিউক্লিয়াসের সকল জৈবিক কার্যাবলী কে নিয়ন্ত্রণ করতেছে? মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করতেছে। আর রাইবোজোম আছে আমাদের একজন সার্বজনীন অঙ্গাণু, সে কি করে? সে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। এটাও আমরা আগে পরে এতক্ষণ এইগুলাই পড়ে আসছি। এখন বলছে কি, লাইসোসোমের প্রধান কাজ জীবাণু ধ্বংস করা। ও আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কি বলে দিছে, প্রত্যেকটা অঙ্গাণুর কাজগুলা বলে দিছে। এত কিছু বলার পরে হয়েছে, যেমন কোন একটা নেতার তুমি কোন একটা যদি দাও, ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করো। এই ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করলে, আচ্ছা তোমাদের হাত ধরে বলতেছে তোমাদেরকে ভালো করে পড়াইতে, খারাপ করে পড়াইলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে, ভাইয়া এসে আমাকে হচ্ছে এখন বলে গেছে ভালো করে পড়াইতে। ওকে, আচ্ছা, তো আমাদের কি হচ্ছে, কোনো পার্টি নেতা বা হচ্ছে কোনো একটা নেতা আসলে কি বলা হয়? আমাদের জনদরদি, দয়ার সাগর, এলাকার নেতা, এলাকার মহান দানশীল, দয়ালু আর হ্যানতেন বলে 10 মিনিটের একটা ইন্ট্রো দেয়। সেই ইন্ট্রো এখানে দিয়ে আমাকে কি জিজ্ঞেস করেছে? ছোট্ট একটা কথা, শক্তি উৎপাদনের সাথে কোন অঙ্গাণুটি জড়িত? ঠিক আছে, শক্তি উৎপাদনের সাথে কোন অঙ্গাণু আছে? আমি বলতে বলতে তোমরা হচ্ছে সবাই আনসার করে ফেলছো। বি, মাইটোকন্ড্রিয়া। আমি এটাই দেখতেছিলাম, মানে এটা দেখে আমার এইটা দেখে মনে হচ্ছিল কি, ওই যে আমাদের সবার প্রিয়, সকলের পছন্দের, জনদরদি, সকলের সকল কি বিঘ্নহর্তা, তারপরে হচ্ছে সকল সমস্যার নিবারণ কর্তা আমাদের মুখ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য দিবে, এটা কিছু একটা হয়ে গেছে। ওকে, দেন আমাদের কি এখানে কি বলছে, মাইটোকন্ড্রিয়াকে কে প্রথমে প্রত্যক্ষ করছে, মানে কি কে প্রথমে চোখে দেখছে? এটা আমরা কি করছি, যে কে বাপ, বাবার নাম দেখতে হবে। এখন বাবার পরে সেই নানা, ফুফু, খালা, তারা কে কি করছে সেটা দেখার দরকার নেই। তাহলে এখানে বাবা কে ছিল বলতো? মাইটোকন্ড্রিয়াকে সবার আগে কে দেখছিল? সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়াকে কে দেখছিল? দ্রুত বলো। হ্যাঁ, বি হবে। নাহিদ বসো। আচ্ছা বলো। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে সবার আগে কে দেখছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গণ্যমান্য জঘন্য মুখ। আমার স্কুল লাইফে আমি সব থেকে বেশি, কলেজে আসলে এই প্যারাটা খাইতে হয় নাই, স্কুলে আমি এই জিনিসটা নিয়ে খুব বিরক্ত হতাম যে আমাদের প্রায় 10 মিনিটের ইন্ট্রো। একে তো হচ্ছে আমাদের আমি যে স্কুলে পড়ছি সেটা হচ্ছে একদম গ্রাম সাইডের একটা স্কুল ছিল, দ্যাটস ওয়াই পড়তে হইতো কোথায়, কোনো অনুষ্ঠান হইলে শুরুর দিকে অনুষ্ঠান পড়াইতো, একটা প্যান্ডেল করতো, প্যান্ডেল করার পরে হচ্ছে আমার মাটির মধ্যে কিছু একটা বিছাই দিত, বসো। এখন মাটির মধ্যে কতক্ষণ বসে থাকা যায়, একটু পর পা ঝিঝি ধরে বসে থাকে, তার মাঝখানে আমরা ওয়েট করতাম যে কখন এটা শেষ হবে। তো মানে যখন মাঝে মধ্যে কোনো নেতারা বক্তৃতা দিত, তখন কি হতো যে আমরা হচ্ছে তিনি যে তাড়াতাড়ি করে বক্তৃতা শেষ করে, এর জন্য তাড়াতাড়ি করে আমরা হচ্ছে হাততালি দিতাম, ভাই ভাই শেষ শেষ। আমরা হাততালি দিলে উনি হচ্ছে দ্বিগুণ উৎসাহে শুরু করে দিত যে আমরা এলাকার এই উন্নয়ন করতেছি, ওই উন্নয়ন করতেছি। তা আমি 5 বছর হয়ে গেছে, আমি আমার ওই এলাকাটা থেকে অলমোস্ট চলে আসছি, কিন্তু আজ পর্যন্ত সেই উন্নয়নের আমি কোনো খবর পাইলাম না। আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতেছি না, আমি মানে রাজনীতি নিরপেক্ষ মানুষ, আমি নিরপেক্ষ সাধারণ মানুষ। কিন্তু জিনিসগুলো দেখে আমার আসলে খুবই কষ্ট লাগতো, কারণ আমার পায়ে জিজি ধরতো, মাটিতে বসে থাকতে হইতো, কিন্তু নেতার ইন্ট্রো দেওয়া শেষ হইতো না, মানে নেতাকে মঞ্চে আনার ইন্ট্রো শেষ হইতো না। ডি ডি ডি, আমিনা জান্নাত ডি, জান্নাতুল ফেরদৌস জি, মেহেদি জি, রাতুল ডি। ওকে, আলবার্ট ভন কোলিকার। ওলিকার হচ্ছে কি করছে, আমাদের হচ্ছে সর্বপ্রথম তিনি প্রত্যক্ষ করতে, কিন্তু পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী, আমরা এটাকে আরেকবার একটু রিক্যাপ করি, আরেকজন বিজ্ঞানী কি, অল্টম্যান। বিজ্ঞানী অল্টম্যান কি করছে, বিজ্ঞানী অল্টম্যান ওইটাকে দেখছে, বিজ্ঞানী পরবর্তী কি করছে, অল্টম্যান দেখছে, অল্টম্যান হচ্ছে এটার নামকরণ কি করছিল, বায়োপ্লাস্ট নামকরণ করছে, এটার নামকরণ করছিল বায়োপ্লাস্ট। এখন আরেকজন ছিল ওয়াল্টার ফ্লেমিং, তাই না? আমাদের বিজ্ঞানী হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তিনি কি করছিল, তিনি হচ্ছে নামকরণ করছিল কি,
ফিলা, তারপরে হচ্ছে আমাদের সেই ভয়ানক ফুফু যার নাম কি ছিল, কার্ল বেন্ডা। তিনি কি করছে, তিনি এসে বলছে তোমাদের সবার নাম এক সাইডে, আমার ভাগ্নিন বা ভাতিজির নাম হবে কি মাইটোকন্ড্রিয়া। এই যে এখানে যে বিজ্ঞানীগুলো আছে তাদের প্রত্যেকের নামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাদের প্রত্যেকের নামটাই হচ্ছে কি আমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন কি বলছে, ওয়াল্টার ফ্লেমিং কোষ সংজ্ঞানু এর এটা হচ্ছে দেখছে, দেখার পরে ফিলা নামকরণ করছে। আর হচ্ছে বিজ্ঞানী শিম্পার হচ্ছে আরেকটা অঙ্গাণু দেখছে, সেটার নামকরণ করছে। এখন বিজ্ঞানী শিম্পারের কথাটা আমরা না যেয়ে আমরা ওয়াল্টার ফ্লেমিং কে চিনলাম। ওয়াল্টার ফ্লেমিং কিন্তু শুধুমাত্র আমাদের এই মাইটোকন্ড্রিয়া পর্যন্ত সীমাবদ্ধ না, তিনি কিন্তু আরো অনেক কিছুতে ছিল। সামুদ্রিক স্যালামেন্ডার মাছের মধ্যে উনি কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করছিল। এটা কিন্তু আমরা কোষ বিভাজন অধ্যায়ের প্রথমেই পড়বো, একদম প্রথম লাইনটাই, যে সামুদ্রিক স্যালামেন্ডার মাছের মধ্যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করছে। তাহলে দেখো উনি কিন্তু অনেক কিছুর সাথে যুক্ত। এখন আমাকে কোনটার কথা বলতে, এটা কিভাবে বুঝবো যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ যেটা ফিলা, সেই নামকরণটা করছে কি আমাদের এই বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। এখন উদ্দীপকের প্রথম অঙ্গাণুটা কি কইছে, প্রথম অঙ্গাণু কি, তাহলে আমি এখানে বুঝতে পারতেছি অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে এখন এই অঙ্গাণুটা যেহেতু বলছে মাইটোকন্ড্রিয়া, তাহলে এখন যেহেতু গ নাম্বারের প্রশ্ন, কি করতে হবে বলতো, এখানে তোমার কাজ হচ্ছে তুমি একটা মাইটোকন্ড্রিয়া আঁকবা। তাহলে আমি ছোট্ট একটা মাইটোকন্ড্রিয়া আঁকি, এটাকে হচ্ছে আমি দুইটা আবরণ দিব, একটা হচ্ছে বহি আবরণ আর একটা হচ্ছে অন্ত আবরণ। আবরণের পরে কি করব, ক্রিস্টি আঁকবো, যে গাছের পাতার মতো করে আমি এখানে ক্রিস্টি আঁকলাম। তো ক্রিস্টি আঁকা শেষ। ক্রিস্টির গায়ে কি থাকে বলতো, আমার ক্রিস্টির গায়ে থাকবে হচ্ছে অক্সিসোম থাকবে। ক্রিস্টির গায়ে কি থাকবে, ক্রিস্টির গায়ে হচ্ছে অক্সিসোম থাকতেছে। দেন আর কি থাকবে বলতো, আমার হচ্ছে একটা প্লাজমিক ডিএনএ থাকবে, একটা ডিএনএ থাকতেছে, বৃত্তাকার ডিএনএ থাকতেছে। এছাড়া কি থাকবে এখানে হচ্ছে, এছাড়াও এখানে থাকবে আমার রাইবোজোম থাকবে, তাই না? আর কি থাকবে, রাইবোজোম থাকতেছে। তাহলে শেষ আমার মাইটোকন্ড্রিয়া আঁকা শেষ। এখন তোমাকে যেটা করতে হবে, ভৌত গঠনের মধ্যে যা যা আছে প্রত্যেকটা নিয়ে একটা বর্ণনা দিয়ে দিবা, এক লাইন করে একটা বর্ণনা দিবা। এক লাইন করে বর্ণনা দেওয়ার পরে কি করবা, তুমি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজটা লিখে দিবা। এতটুকু যদি কাজগুলা 4-5টা কাজ লিখে দাও, যে কি হয় এখানে হচ্ছে আমার এর যদি প্রথম কাজ বলি তাহলে হচ্ছে এটিপি তৈরি করা। 2 নম্বরে কি, আমার যে শ্বসনের যে চক্রগুলো আছে, আমার কি শ্বসনের চক্র, শ্বসনের চক্রগুলা মেনটেন করে। তারপরে কি করে, ডিএনএ আরএনএ তৈরি করে, তাই না? ডিএনএ আরএনএ তৈরি করতেছে। তারপরে কি করতেছে, তারপরে হচ্ছে আমার শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। কি কি ছিল, শুক্রাণু ডিম্বাণু তৈরি করে। এর পাশে কি করতেছে, সে হচ্ছে আবার যে ক্যালসিয়াম আর পটাশিয়ামের সক্রিয় পরিবহন করে। আর কি করে, ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহন করতেছে, তাই না? তারপরে আর কি করতেছে বলতো, তারপরে সে হচ্ছে আবার আমাদের যে এনজাইম কোএনজাইম গুলা ধারণ করতেছে। এই কয়টা লিখে দিলে ইনশাআল্লাহ এখানে তোমাকে ফুল মার্কস দিবে। চিত্র আঁকার চেষ্টা করবে বায়োলজিতে, চিত্র আঁকতে পারলে তোমাকে নাম্বার গুলা দিয়ে দিবে, ঠিক আছে। ক্লাস আটকে যায়। আচ্ছা আচ্ছা, আরো কি কারো ক্লাসে সমস্যা হচ্ছে, আরো কি কারো ক্লাসে সমস্যা হচ্ছে, ক্লাস আটকে যায়? আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা ক্লাসে হচ্ছে আরো কারো সমস্যা হচ্ছে, একটু জানাও তো ক্লাসে আরো কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, যে সাউন্ড রিলেটেড কোনো ইস্যু হচ্ছে কিনা আপুকে একটু জানাও। আজকে আমরা আমাদের ক্লাসের শেষ টপিক পড়ছি, একটু আপুকে জানাও যে আমাদের ক্লাসে আরো কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা তো আমরা কন্টিনিউ করি, আশা করি সমস্যা হচ্ছে না আর কারো। আচ্ছা, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কোনটিকে? এটা একটা যশোর বোর্ড 2023 এর প্রশ্ন, এগুলো কিন্তু আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতেছি, এটা দ্রুত আনসার করো। এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কাকে, কোন কোষটাকে? এটা দ্রুত একটু আনসার করো, এন্ডোসিম্বায়ন্ট বলা হয় কাকে? এন্ডোসিম্বায়ন্ট কাকে বলে, একটু দ্রুত আনসার করো। এন্ডোসিম্বায়ন্ট কাকে বলে? দ্রুত দ্রুত আনসার করো, এন্ডোসিম্বায়ন্ট কাকে বলা হয়? এন্ডোসিম্বায়ন্ট বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। রহিমা মিনা বলছো, রাতুল বলছো মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। ওকে,
তারপরে দেখো আমরা হচ্ছে আজকে প্লাস্টিকটা শুরু করছি না, ইনশাআল্লাহ এটা তোমাদেরকে আবার আমরা নেক্সট ক্লাসে প্লাস্টিক থেকে আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাস দুইটা অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করছি, একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই দুইটা কি ক্লিয়ার কিনা আপুকে এটা একটু জানাও, এই দুইটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানাও যে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্লিয়ার হইছে কিনা আপুকে একটু জানাও, আপুকে একটু জানাও যে অতটুকু তোমরা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আর ক্লাস নোট যতটুকু যেভাবে বলছি ক্লাস নোট গুলো আপডেট করতে থাকো, আপলোড করতে থাকো। কোনো প্রবলেম থাকলে সেটা গ্রুপে আস্ক করিও, যাতে করে আমরা তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসের শেষে হচ্ছে তোমাদের জন্য খুবই সুন্দর একটা পুরস্কারের কথা বলছিলাম, আমি তিনজনকে দিব। তো আমি হচ্ছে আগে সেই তিনজনের নামটা অ্যানাউন্স করে নেই, সেই তিনজনের নামটা আপু অ্যানাউন্স আগে করি। যে আজকের ক্লাসে আমরা হচ্ছে আমি তিনজনকে আমাদের হচ্ছে গিফটের জন্য আমি অ্যানাউন্স করব। তার জন্য একটা স্পেশাল বায়োলজি বই আছে। ঠিক আছে, তার জন্য একটা স্পেশাল বায়োলজি বই আছে, যে বায়োলজি বইটা আপুর পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট হিসেবে যাচ্ছে। ওকে, তো আমাদের আজকের ক্লাসের প্রথম জন হচ্ছে আমাদের রহিমা মিনা। সে তাকে আমি একদম ক্লাসের শুরু থেকে দেখছি। তো কনগ্রাচুলেশন, নামের বানান ভুল করলে সরি। ওকে, নামের বানান ভুল করলে সরি। রহিমা মিনা হচ্ছে আমাদের আজকের গিফটের প্রথম উইনার। সেকেন্ড উইনার হচ্ছে রাতুল, আমাদের রাহাদুল ইসলাম রাতুল। রাহাদুল ইসলাম রাতুল। এবং আমাদের আজকের ক্লাসে আমি আর কাকে কাকে দেখছি, ক্লাসে তিনজনের মধ্যে মেহেদি হাসান ছিল। তো আমাদের আজকে তৃতীয় জন হচ্ছে মেহেদি হাসান। তোমার আজকে ক্লাসে খুবই কম স্টুডেন্ট ছিল, যার জন্য আপু একটু মন খারাপ করলাম, কারণ আপু ভাবছিলাম যে তোমাদের অনেক সবাইকে একসাথে নিয়ে ক্লাসটা করতে পারবো। মেহেদি হাসান, তো এই তিনজনের জন্য তোমাদের জন্য একটা স্পেশাল গিফট যাচ্ছে, একটা মূল বই এমসিকিউ বই। তো সবার জন্য আশা করি জিনিসটা খুবই হেল্পফুল হবে। এবং তোমরা যেটা করবা আমাদের ফেসবুক পেজে, আমার ইনবক্সে না, তোমরা যেটা করো, তোমরা আমাদের ইনবক্সে হচ্ছে আমার ইনবক্সে এসে ফোন নাম্বার দাও। সেটা আমার ইনবক্সে ফোন নাম্বার দিবা না, পাঠশালার ফেসবুক পেজে তোমার ফোন নাম্বার, তোমার কুরিয়ার অ্যাড্রেস দিবা, এবং বায়োলজি তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার কুরিয়ার অ্যাড্রেস দিবা, আর আজকের ক্লাসের একটা স্ক্রিনশট দিয়ে তোমরা এটা সাবমিট করে দিবা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে তোমাদের ঠিকানায় গিফটটা দিয়ে দেওয়া হবে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।